হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে প্রথমে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে সরকারি দল যেটি হবে বিএনপিকে এখনও টিয়ার 3 বা তৃতীয় ক্যাটাগরির সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচিত করছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি শুরু হয়েছিল আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ এটা করিয়েছিল, বাট এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে এবং আমরা আজকে আলোচনা করব যে এটা কীভাবে রিমুভ করা যেতে পারে। এই বিষয়টি আজকে আলোচনা করব আমরা যে কোভিড-19 ফান্ড আত্মসাতের ধরপাকড় শুরু হয়েছে এবং যারা তটস্থ কারা এবং রাঘব বল যারা তাদের কি অবস্থা, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনা করব বিশ্বের সবচাইতে ধনী দেশ যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে মানবেতর জীবনযাপন নিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। আমরা আলোচনা করব প্রথম সাংবাদিক সম্মেলনে তারেক রহমান যা বলতে চেয়েছেন এই বিষয়টি। আমরা আলোচনা করব যে কিছুক্ষণের মধ্যেই আজকে সকাল 7টায় বাংলাদেশ সময় সকাল 7টা, আমাদের সময় রাত 9টা এখনই জামাত প্রধান ডক্টর শফিক এবং এনসিপি প্রধান নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান। এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব যে সেখানে তারা কি করবেন এবং মন্ত্রিসভায় কারা আসতে পারেন বাংলাদেশে, এই বিষয়টি আজকে আলোচনা করব আমরা। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকতে পারেন ড্যান ডব্লিউ মদিনা, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ছিলেন যুক্তরাষ্ট্রের। তিনি আজকে চেষ্টা করছেন আমাদের সাথে জয়েন করার। তিনি ক্যালিফোর্নিয়া রয়েছেন, বাট বলছেন যে হি উইল ট্রাই হিজ বেস্ট। আমাদের সাথে যুক্ত হতে পারেন বাংলাদেশ থেকে জনাব গিয়াস আহমেদ, বিএনপি নেতা, এবং তার একটি রিপোর্টও আজকে ছাপা হচ্ছে, এই বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হতে পারেন ডক্টর নকিবুর রহমান, আমাদের সাথে যুক্ত হবেন শীতাংশু গুহ এবং ইব্রাহিম চৌধুরী খোকন এবং মোহাম্মদ আফজাল। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। চমৎকার আবহাওয়া নিউ ইয়র্ক শহরে, তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল বিকালবেলা। বরফও যেগুলো জমা ছিল রাস্তার দুপাশে, ঘরের সামনে, এগুলো কিছুটা গলতে শুরু করেছে। তবে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হলো সাবওয়ের নিচে দিয়ে যারা হাঁটা চলা করবেন, উপরে ওভারহেড ট্রাকের নিচে দিয়ে, তাদের মাথায় অনেক সময় বরফ গলে যাওয়া বরফ পড়তে পারে। অর্থাৎ হাঁটার সময় একটু সাবধানে থাকবেন। সাবওয়ের নিচে ওভারহেড ট্র্যাক যেগুলো রয়েছে সেগুলোর নিচে দিয়ে অনেকেই আমি লক্ষ্য করেছি যে হঠাৎ করে তারা মাথার মধ্যে বরফের ট্রাক পড়তে দেখছেন এবং একটু বিব্রত হচ্ছেন, ধাবা চাকা খেয়ে যাচ্ছেন, কিন্তু একটু সাবধানে চলাফেরা, যেহেতু তাপমাত্রা বাড়ছে তাতে বরফ গলতে শুরু করেছে উপরে সাবওয়ে ট্র্যাক থেকে। যাই হোক, এই হচ্ছে সর্বশেষ আবহাওয়ার খবর। বললাম বেশ উষ্ণ ছিল সারাদিনই আজ, কারণ যখন -15 ডিগ্রি, 6 ডিগ্রি, 9 ডিগ্রি থেকে হঠাৎ করে সকাল দুপুর থেকে 41, 46, 47, এক পর্যায়ে 48 পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাপমাত্রা আজকে। যাই হোক, নিউ ইয়র্ক শহর আজকে বেশ অনেকদিন পর মানুষ একটু হাঁফ ছেড়ে বাঁচলো শীতের প্রকোপ থেকে। তবে শাটডাউন কিন্তু অব্যাহত রয়েছে হোমল্যান্ড সিকিউরিটির এবং যুক্তরাষ্ট্রের সর্বত্র এই আইসের অভিযান এক ধরনের বন্ধ রয়েছে বলা যায়। তবে যেটি চলমান, যে কাজটি অত্যন্ত জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, সেটি হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজ, বিমানবন্দরের যাত্রীদের এবং বিমানবন্দরে বিমান আরোহণের পূর্বে যে নিরাপত্তা ব্যবস্থা চলমান রাখা হয়, সেই চলমান রাখতে গিয়ে টিএস এর কর্মীরা, যারা বিভিন্ন যুক্তরাষ্ট্রের সবকটি বিমানবন্দরে যারা কাজ করছেন টিএস এর কর্মকর্তা হিসেবে, তারা কিন্তু আজকে কাজের জন্য কোনো বেতন পাচ্ছে না। কবে নাগাদ তারা বেতন পাবেন সেটিরও কোনো নিশ্চয়তা নাই। কিন্তু যেটি জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অতি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে, ফেডারেল দায়িত্ব হিসেবে বিবেচিত টিএস এর কর্মচারীরা, তারা কিন্তু এয়ারপোর্টের কাজ করতেই হবে, নতুবা এয়ারপোর্ট বন্ধ করে দিতে হবে। অতএব সেই পরিপ্রেক্ষিতে তারা বিনা বেতনেই কাজ করছেন। আজকে থেকে তারা সেই কাজটি শুরু করেছেন। শুক্রবার রাত্রে 12টা 1 মিনিট থেকে সমগ্র যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের অভিযান বন্ধ রয়েছে আপাতত। এবং হোমল্যান্ড সিকিউরিটির বাজেট এতটাই সংকুচিত, শুধু টিএসএ এবং কিছু
জরুরি কর্মকাণ্ড ছাড়া তাদের পক্ষে আর কোনো কাজকর্ম করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। বা পরবর্তী বাজেট বিল পাস না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে, শাটডাউনের এই প্রক্রিয়াটি। যুক্তরাষ্ট্রের আদালত ব্যবস্থাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির অধীনস্থ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট তাদের বিরুদ্ধে ৪,৪০০টি মা রায় দেবার পরেও তারা সেই রায়কে ভ্রূক্ষেপ করেছে, এবং তারা সেই তারপরেও প্রায় মানুষ যাদের বিরুদ্ধে মুক্তির আদেশ দিয়েছিল আদালত, ৪,৪০০টি মামলায় সেই আদালতের নির্দেশও তারা অমান্য করেছে। এই বিষয়ে আজকে একটি বিস্তারিত খবর ছাপা হয়েছে এবং তাতে বলা হয়েছে এ পর্যন্ত যে সমস্ত অভিবাসীদের আটক করেছে আইস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, তারা প্রায় ২০,০০০ মামলা দায়ের করেছেন, এবং এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন সিস্টেম, আইন ব্যবস্থা, আইনের যে সুরক্ষা পাওয়ার যে ব্যবস্থা, সেটি কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রায় ২০,০০০ নতুন মামলা দায়ের করেছেন সেই অভিবাসীরা যারা আইস কর্তৃক আটক হয়েছেন, এবং এই ২০,০০০ মামলার মধ্যে ইতিমধ্যে ৪,৪০০টি মামলায় যারা আটক হয়েছেন তাদের মুক্তির নির্দেশ দিয়েছিলেন ফেডারেল বিচারকরা, কিন্তু আইস তাতে কর্ণপাতই করেনি, তাদের মুক্তি দেয়নি। এবং আদেশের এই অবমাননার ব্যাপারটি, আদালত অবমাননার ব্যাপারটি বেশ কিছু ফেডারেল বিচারক খুব সিরিয়াসলি নিলেও এখনো পর্যন্ত আইসের বিরুদ্ধে সেই ধরনের কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া লক্ষ্য করা যায়নি, এবং এতে যুক্তরাষ্ট্রের আইন সিস্টেম, যেটা প্রচলিত আইন ব্যবস্থা কার্যক্রম প্রচন্ড চাপের মধ্যে পড়েছে আইসের এই আইন অবমাননা করার কারণে। প্রায় ৭,০০০ জাস্টিস ডিপার্টমেন্টের প্রসিকিউটর যারা এই মামলাগুলো দায়ের করছেন তারাও হিমশিম খাচ্ছেন। প্রতিদিনই তাদের শত শত মামলা দায়ের করতে হচ্ছে, যাদেরকে আটক করা হচ্ছে, এবং সেই মামলা মোকাবিলা করতে গিয়ে যে মাত্র জাস্টিস ডিপার্টমেন্টের ৭০০ জন প্রসিকিউটর রয়েছেন যারা কৌশলী, তারা মোটামুটি হিমশিম খাচ্ছেন এই মামলার চাপ সামাল দিতে গিয়ে। আজকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নতুন একটি আদেশ কার্যকর করার ঘোষণা দিয়েছে, সেটি হচ্ছে যে এখন থেকে কোনো পাবলিক লাইব্রেরিতে আর যুক্তরাষ্ট্রের পাসপোর্ট অ্যাপ্লিকেশন গ্রহণ করা কিংবা প্রসেস করা যাবে না। গত শুক্রবার থেকে এই বিধিটি কার্যকর করতে শুরু করেছে স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি শহরেই, বিশেষ করে ছোট ছোট শহরগুলিতে পাবলিক লাইব্রেরিগুলির মাধ্যমে পোস্ট অফিস এবং পাবলিক যে সমস্ত স্টেট এবং যে সমস্ত শহরগুলিতে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের কোনো অফিস নাই, পাসপোর্ট আরো যেমন স্টেট ডিপার্টমেন্ট প্রদান করে থাকে, সেই স্টেট ডিপার্টমেন্টের পাসপোর্ট এজেন্সির কোনো অফিস নাই, সেই শহরগুলোতে, শহর এবং বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে পোস্ট অফিস এবং এই নট ফর প্রফিট লাইব্রেরিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের পাসপোর্ট আবেদন করতে পারতেন এবং পাসপোর্ট গ্রহণও করতে পারতেন প্রসেসিং এর মাধ্যমে। কিন্তু গত শুক্রবার স্টেট ডিপার্টমেন্ট নতুন একটি নির্দেশনামা জারি করেছে, যার ফলে এখন থেকে কোনো নট ফর প্রফিট লাইব্রেরি প্রতিষ্ঠান পাসপোর্টের অ্যাপ্লিকেশন কিংবা আবেদন প্রসেস করতে পারবে না, সেটি আনুষ্ঠানিক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পোস্ট অফিসকে এখনো পাসপোর্ট গ্রহণ করার এবং প্রসেস করার সুযোগটি অব্যাহত রেখেছে স্টেট ডিপার্টমেন্ট। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট আজ মিউনিকে পিস কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের কোন শত্রুতামূলক সম্পর্ক সৃষ্টি হয়নি, তারা বরং যুক্তরাষ্ট্রকে ইউরোপের সন্তান হিসাবে দাবি করে মার্কো রুবিও বলেছেন যে আমরা একসাথে থাকতে চাই যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কিছু আচরণে ইউরোপের প্রায় সকল নেতাই ক্ষুব্ধ, এবং তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশও আজকে মার্কো রুবিও প্রত্যক্ষ করেছেন সেই মিউনিক কনফারেন্সে। কিন্তু তারা অনেকেই সেখানে মৌনতা অবলম্বন করলো, কিছু কিছু ক্ষেত্রে তারা মার্কো রুবিওর ভাষণকে স্বাগত জানিয়েছেন, এবং তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেটের এই উদ্যোগকে তারা গ্রহণ করছেন যদিও, কিন্তু তারা এখনো মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তাদের মনে, সেটি দূর করতে আরো কিছুদিন আরো সময় লাগবে, এবং তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে এই ক্ষত মেরামতের কাজে। তবে মার্কো রুবিও বলেছেন যে যুক্তরাষ্ট্র কখনো ইউরোপের বিরুদ্ধে কোনো অবস্থানে যাবে না, বিশেষ করে সাম্প্রতিককালে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত বক্তব্য এবং ইউক্রেন যুদ্ধ সমাপ্তি করার বিষয়ে তার বিভিন্ন কৌশল
ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যে সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সেটি কিছুটা গুছিয়ে আনার চেষ্টায় বর্তমানে অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, এবং তিনি আজকে মিউনিখে সেই শান্তি সমাবেশে তারই সূচনা করেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে কমলা হ্যারিস, আপনারা জানেন যে গত নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, এবং তিনি নির্বাচন করতে গিয়ে তিনি প্রায় $7 বিলিয়ন দেনায় পড়ে গিয়েছিলেন। সেই দেনা তিনি পরিশোধ করেছেন অভিনব একটি কায়দায়। তবে এটি যে দেনা ছিল এতদিন সেটিও তিনি প্রকাশ করেনি কমলা হ্যারিস। তবে তার যে একটি মেইলিং লিস্ট ছিল, যে মেইলিং লিস্টের মাধ্যমে তিনি 2024 সালের শেষ কয়েকটি সপ্তাহে প্রায় শেষ কয়েকটি মাসে, ইনফ্যাক্ট সপ্তাহে নয় মাসে, $1.5 বিলিয়ন পর্যন্ত চাঁদা উঠাতে সক্ষম হয়েছিলেন, সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। সেই মেইলিং লিস্টটি তিনি বিক্রি করে দিয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কাছে, যারা তাদের প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির তহবিলের তুলনায় $100 মিলিয়ন পিছনে রয়েছে। কিন্তু সেই মেইলিং লিস্টটি কমলা হ্যারিস তার সমর্থকদের যে মেইলিং লিস্ট তার নির্বাচনী টিম সংরক্ষণ করেছিল, সেটি ডিএনসি, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কাছে বিক্রি করেছেন $6.7 মিলিয়ন। এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি সেই মেইলিং লিস্ট ব্যবহার করে তারাও কিছুটা অর্থ সংগ্রহের চেষ্টা করবে। যেখানে কমলা হ্যারিস $1.5 বিলিয়ন সংগ্রহ করতে পেরেছিলেন, তারা আশা করছেন তারা কয়েকশো $100 মিলিয়ন সংগ্রহ করতে সক্ষম হবেন। কিন্তু এই সেই মেইলিং লিস্টটি $6.7 মিলিয়ন বিক্রি করে কমলা হ্যারিস তার নির্বাচন সংক্রান্ত সকল দেনা পরিশোধ করে দিয়েছেন। এখন আর তার কোনো নির্বাচন সংক্রান্ত দেনা নাই। তবে এই কাজটি নৈতিক কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও বলা হচ্ছে যে যেই কাজটি যে যে কমলা হ্যারিস যে মেইলিং লিস্টটি বিক্রি করেছেন সেটি তার নির্বাচনী টিমই সংগ্রহ করেছিল। এখানে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কোনো ভূমিকা ছিল না সেই তালিকা প্রণয়নের। অতএব তারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি আর্থিকভাবে লাভবান হবার লক্ষ্যেই এই মেইলিং লিস্টটি ক্রয় করেছে $6.7 মিলিয়ন। আরেকটি বিষয়, $6.5 মিলিয়ন তারা বিক্রি করেছেন, সেটি 7 মিলিয়ন নয়, $6.5 মিলিয়ন কমলা হ্যারিসের ক্যাম্পেইন টিম সেটি বিক্রি করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক কমিটির কাছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল নতুন একটি পয়েন্ট সিস্টেম কার্যকর করেছে, আর একটু কঠোর পয়েন্ট সিস্টেম, যার মাধ্যমে বিপজ্জনক ড্রাইভিং রোধে সেটি 16 ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হচ্ছে এই কঠোর পয়েন্ট সিস্টেমটি, এবং যা গত 24 মাসের মধ্যে লাইসেন্স সাসপেনশন থ্রেশহোল্ড থেকে 10 পয়েন্ট কমিয়ে আনবে। অর্থাৎ 10 পয়েন্ট, আগে 10 পয়েন্ট বেশি থাকা অবস্থায় লাইসেন্স চলে যেত, এখন 10 পয়েন্ট কমে যাচ্ছে লাইসেন্স চলে যাওয়ার ক্ষেত্রে। এবং মূল পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে স্পিড মতো সাধারণ লঙ্ঘনের জন্য পয়েন্ট চলে যাবে প্রায় 1 থেকে 10 মাইলে প্রতি ঘন্টায় 4 পয়েন্ট করে বৃদ্ধি পাবে, এবং মোবাইল ফোন ব্যবহারের জন্য 6 পয়েন্ট বৃদ্ধি পাবে, 6 পয়েন্ট হারিয়ে ফেলবেন। এবং অবৈধ ইউ টার্নের মতো পূর্বে অগণিত অপরাধ যেগুলি তেমন পয়েন্ট সিস্টেমের আওতায় ছিল না, সেগুলোকে নতুন পয়েন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং নিউ ইয়র্ক স্টেটের সকল ডিএমভি অফিস গত শুক্রবার রাত থেকে আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে কম্পিউটার সিস্টেম আপগ্রেডের কারণে। ডিএমভির কম্পিউটার, ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস এর কম্পিউটার সিস্টেম এতই পুরনো, কিছু কিছু কম্পিউটার নেটওয়ার্ক মেয়র লাগোরিয়ার সময় যে স্থাপন করা হয়েছিল সেগুলি আর কখনো আপগ্রেডই করা হয়নি। সম্পূর্ণ সিস্টেম আপগ্রেড করার জন্য আগামী বুধবার পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটের ডিএমভি সকল কার্যক্রম, সকল অফিস বন্ধ থাকবে। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ নাজবুল হাসান। কালকের যে নিউজটি আমরা দেখলাম যে 8 জন বাংলাদেশি আপনার যাদেরকে এটা সবেমাত্র শুরু। জি, সবেমাত্র শুরু। সবেমাত্র শুরু, এটার মানে খুব রহস্যজনক উত্তর দিলেন আপনি। দ্যাট মিনস হোয়াট? রহস্য, আপনার যে কথাটি বলার চেষ্টা আমরা অনেকেই ইতিমধ্যে হয়তো জেনেও গিয়েছি যে এই তদন্ত কাজটি চলেছে 1.5 বছরেরও বেশি সময়। অতএব একটি তদন্ত করতে গিয়ে তারা আরো অনেক কিছুর তদন্তের সন্ধান পেয়ে যায়, তাদের তদন্তের সৃষ্টি করতে হয়, এবং সেই কাজটি এখন অব্যাহত রয়েছে। আমরা জানি না কি পরিমাণ মানুষ এই তদন্তের নেটওয়ার্কের মধ্যে পড়ে গিয়েছেন ইতিমধ্যে, কারণ যতটুকু জানা গিয়েছে কয়েক লক্ষ মানুষ এই ডিজাস্টার লোনটি নিয়েছিল,
মিথ্যা তথ্য দিয়ে। তবে সবাই তো আর ধরা পড়বেন না, আর সবাই তদন্তের আওতায় নেই। তবে এই এই কাজটি যেটি হয়েছে সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন নিউ ইয়র্ক স্টেটের তারা মোটামুটি বেশ নমনীয় মনোভাব গ্রহণ করেছে। দেখা যাচ্ছে তারা কাউকে জেলে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেনি, তারা আর্থিক জরিমানা করেছে যারা মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানি তৈরি করে ডিজাস্টার লোন গ্রহণ করেছেন এবং সেই লোন পাওয়ার কিছুক্ষণের মধ্যে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেছেন। এখন বুঝুন যে তদন্তের পরিধিটি কতটা বিস্তৃত ছিল। এবং সেই জন্য আমি বলার চেষ্টা করছি এটা সবেমাত্র শুরু। আমরা হয়তো আরো এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে চলে আসবে আগামী কিছু দিনের মধ্যেই। তবে যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে এরা অনেকেই আমাদের সকলেরই পরিচিত। এই ধরনের একটি জালিয়াতি কিংবা মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে কোভিডকালীন সময়ে যে ডিজাস্টার লোনের ব্যবস্থাটি করেছিল সরকার ব্যবসাগুলোকে সহায়তা করার জন্য, এই সমস্ত লোকজন সেই সহায়তাটাকে অ্যাবিউজ করার চেষ্টা করেছেন, অ্যাবিউজ করেছেন এবং তারা স্বীকারও করেছেন। যেহেতু তারা আগে ভাগে স্বীকার করে নিয়েছেন সেই জন্য তাদের শাস্তিটাও কিছুটা লঘু হয়েছে আমি বলবো। কি ধরনের শাস্তি আপনার? শাস্তিটা কি ধরনের? শাস্তিটা শুধু ফিনান্সিয়াল ক্রাইসিস। তবে মানে একটি শাস্তি জেল হয় নাই? জেল হয়নি, তবে একটি শাস্তি তাদের সবসময় থাকবে। তারা ভবিষ্যতে যে কোনো আবেদন পত্রে লিখতে হবে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড? ইয়েস। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড? ইয়েস। এটা কি কনভিকশন এবং এটা কি তাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে? কনভিকশন, ইট ইজ এ কনভিকশন। ইয়েস, কনভিকশন, বাট শাস্তিটা খুবই মৌন। মানে এটা ইজ এ কনভিকশন, ক্রিমিনাল কনভিকশন। অফ কোর্স ক্রিমিনাল কনভিকশন। And then it will be in their background. অফ কোর্স। Okay, so in future ওনারা যদি কোনো ধরনের ব্যাংক লোন বা কোনো ব্যবসা বাণিজ্য করতে চায়, পরবর্তীতে তাদের কি ব্যবস্থা নেওয়া যাবে সেটি তো ডিএর অফিস থেকে আমরা যে প্রেস রিলিজ পেয়েছি কিংবা স্টেট ইন্সপেক্টর জেনারেল অফিস থেকে সেখানে সেটা উল্লেখ নাই। বেশ কিছু লোক আমাকে জানতে চেয়েছেন আমরা কেন ছবি দিচ্ছি না। আমাকে এটাও বলেছেন যে আমরা কেন নিউজের সাথে ছবি দিচ্ছি না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত ডিএর অফিস থেকে কিংবা ইন্সপেক্টর জেনারেল অফিস থেকে আমাদের ছবি সরবরাহ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আইনত ভাবে এই ছবি প্রকাশ করতে পারি না। বাট তাদের নাম এবং এলাকা, নাম এবং তারা বাসা কোথায়, কোন এলাকার বাসিন্দা সেটি ডিএর অফিসের প্রেস রিলিজে উল্লেখ করা আছে। সো কালকে কুইন্স গেজেট পত্রিকা বা আর কোন একটা কাগজ, সরি, নিউজ ডে অনলাইনে দেখলাম যে তারা যদি খুব সম্ভবত কমপ্লাই যদি না করে যে তাদের যে প্রতিশ্রুতি, তাহলে দে ক্যান ফেস আপ টু 25 years প্রিজন। ইয়েস, এদের প্রায় সবাই পার্টলি কমপ্লায়েন্স করে ফেলেছে। কারণ আমি জানি কয়েকজনের পাসপোর্ট আটক করা ছিল। পাসপোর্ট তারা একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়ার পর তাদের ইউএস পাসপোর্ট ব্যাক করা হয়েছে, সেটা আমি জানি। এবং তারা এগ্রিমেন্টে গিয়েছে যে তারা কবে নাগাদ এটা পে করবে এবং ততদিন পরে পে না করলে তখন তাদেরকে পে না করার কারণে কি কি অপরাধে তারা দণ্ডিত হতে পারে বা কি কি শাস্তি পেতে পারে এটা ইন্ডিভিজুয়াল প্লি বার্গেনে সেটা উল্লেখ করা আছে। সো আপনি কি মনে করেন যে এই ইনভেস্টিগেশন যেটা শুরু হয়েছে ইট কুড বি এ বিগ নেটওয়ার্ক? এটা তো একটি মাত্র লোনের ক্ষেত্রে, ডিজাস্টার রিকভারি লোন যেটা ডিজাস্টার, এরপরে পিপিএল আছে, এসবিএ আছে, আরো অনেক লোন তো সেই সময় কয়েক ক্যাটাগরি ছিল। এখন কত ক্যাটাগরি গভর্নমেন্ট সরকার তদন্ত করছে, কারণ একটা তদন্ত আরেকটা তদন্তের রাস্তা খুলে দেয়, সেটি হচ্ছে মূল ব্যাপারটি। রাইট। সো যাদেরকে এই তথ্যগুলো দিয়েছেন তাদের কাছ থেকে তার অনেক তথ্য তারা উদ্ঘাটন করতে পারে, ডেফিনেটলি পেতে পারেন। কারা পেয়েছেন এই তথ্যগুলো, কারাই তো এই অর্থের বেনিফিশিয়ারি, সেগুলিও হয়তো খুঁজে দেখতে পারেন। জি জি, রাইট। এখন তদন্তের পরিধিটি কতটুকু বিস্তৃত সেটা আমাদের পক্ষে অনুমান করা সঠিক না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জনাব গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ এন্ড কংগ্রেচুলেশন। আগে বলতে চাই না, বাট বলতেছি এই কারণে বিকজ আজকে কালবেলা পত্রিকার ছবি দেখলাম আপনার, যে বাংলাদেশের সম্ভাব্য মন্ত্রী যারা হতে পারে এর তালিকায় আপনার ছবিও দেখলাম। এখনো তো ওই ওই এখানে অভ্যাসটা ওই যে বুঝলাম না 8টা 8:30 মতো ঘুম।
আচ্ছা যাক, বাট আপনি আপনি আমাদের সাথে আছেন, একটা ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আলোচনা করতে চাই, আপনার শুনলে ভালো হবে, যেহেতু আপনি বিএনপি আন্তর্জাতিক বিষয়ক, আপনি কেন্দ্রীয় কমিটির নেতা। আমাদের মিয়ামুদ আফজালের কাছে একটি রিপোর্ট আছে, এই রিপোর্টটি একটু আমরা আগে জানি, তারপরে আপনার কাছে এই বিষয়ে আলোচনা করবো যে হাউ এই বিষয়টি আপনারা ফেস করবেন। বিকজ আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় বিএনপিকে আপনার টিয়ার থ্রি অথবা তৃতীয় ক্যাটাগরির সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে এটাকে আওয়ামী লীগই করেছিল, এবং এই জিনিসটি এখনো আছে। এবং এই কারণে কি কি প্রবলেম ফেস করতেছে এই বিষয়টি যে আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি বড় করে বিষয়টি, যে এইটাকে কিভাবে বিএনপি এখন পাওয়ারে আসতেছে এবং বিএনপি কিভাবে ফেস করবে, কি করেছিল তারা, এই বিষয়টি আগে জানি, তারপরে আপনার কাছে জানার চেষ্টা করব। এবং প্রফেসর নকিউর রহমান আমাদের সাথে আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। যে মিয়ামুদ আফজাল একটু বলবেন যে কি এক্স্যাক্টলি ব্যাপারটি কি, তারপরে যেহেতু গিয়াস আহমেদ উনি অত্যন্ত ঘনিষ্ঠ সরকারি দল, এখন শুনতে পাচ্ছি। জি আসসালাম। আজকের প্যানেলিস্ট এন্ড টাইম টেলিভিশনের অজস্র দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনার কানেকশন একটু সামনে এসে কথা বলেন, বিকজ আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যাঁ, আমি তো একেবারেই সামনে, এখনো শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি আচ্ছা আচ্ছা, এটা যদি হয়, গিয়াস ভাই আছেন, ভালোই হলো। আমি চাইছিলাম যে এই আলোচনাটা, এই যে বিএনপির একটা পলিসি মেকিং অথবা উচ্চ পর্যায়ে শুনুক বিষয়টা, এটা আমি ভেরি ইন্টারেস্টিং। আমি যখন শুনছি, আমি জানতামই না যে এখন পর্যন্ত বিএনপি কে টিয়ার হিসাবে লেভেল করে ইউএসসিআইএস এ রাখছে। তো এটা বিষয়টা আমি জানলাম কিভাবে, আমার কাছে একটা লেটার আসছে দুদিন আগে। তো আমি পড়ে দেখলাম যে বিএনপির যুবদল করার কারণে উনি ইউএস সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওটা ডিনাই করে দিছে। তো ডিনাই করার রিজন হচ্ছে কি, যে প্রথমে উনি আসছিলেন 2015 সালে, আসার পরে উনি পলিটিক্যাল অ্যাজাইলাম করছিলেন। এই পলিটিক্যাল অ্যাজাইলামে বলছিলেন যে উনি বিএনপির যুবদল করেন, যদি উনি দেশে যান তাহলে উনার অসুবিধা হবে, এই কারণে উনি পলিটিক্যাল অ্যাজাইলাম করছিলেন, একটা বর্ডার দিয়ে উনি ঢুকছিলেন। তারপরে দেখা গেল যে উনি তারপরে বিয়ে করলেন এদেশে, বিয়ে করার পরে ইউএস সিটিজেনকে বিয়ে করছেন, করে ওটা অ্যাডজাস্টমেন্ট করছেন I-485 এ। অ্যাডজাস্টমেন্ট করার পরে উনি গ্রিন কার্ডও পাইছেন, গ্রিন কার্ডের মেয়াদ 10 বছরের জন্য গ্রিন কার্ড উনি পেয়ে গেছেন। পাওয়ার পরে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছেন, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছেন 2025 এ। অ্যাপ্লাই করার পরে এই লেটারটা আসছে। লেটারে ডিনায়ালের রিজন হলো, এটা এখানে বলা হয়েছে যে তুমি যুবদলের অ্যাক্টিভ মেম্বার ছিলা, এবং যুব বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সেটা হচ্ছে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। তো এটা যদি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন কাউকে আমরা কোনো ইমিগ্রেশন সুবিধা দেই না। এখানে শেষ তারা করে নাই, তারা তখন বলছে, আবার একটু আগাইয়া বলছে যে যখন উনি বিয়ে করছিলেন তখন I-485 এ উনি কেন উল্লেখ করলেন না যে উনি এই যে বিএনপির বা যুবদলের সদস্য ছিলেন। সেকেন্ড, উনি বলছে যে আবার যখন উনি ওই যে N-400 যেটা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন, বলছে যে ওই অ্যাপ্লিকেশনেও তুমি উল্লেখ করো নাই যে তুমি যুবদলের সদস্য ছিলা। এই জন্য ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন বলে, যে ভুল তথ্য দেওয়ার কারণে, এবং তুমি একটা টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের কারণে তোমার গ্রিন কার্ডই সঠিকভাবে হয়নি, এই কারণে তোমার সিটিজেনশিপ আমরা ডিনাই করলাম। তো এটা এখানে কেন আলোচনায় আনলাম, এটার কারণ হচ্ছে যে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু মি। আমি নিজেই জানতাম না যে এই যে বিএনপি এর টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে লেভেল করা আছে এবং এটা এখনো অ্যাক্টিভ আছে। তো আমি এটা এই কারণে এখানে আলোচনা করতে চাই। আমরা এখানে বহু লোক বিএনপি করে এবং তাদের পলিটিক্যাল অ্যাজাইলাম পেন্ডিং আছে, তাদের গ্যাস সাহেবের কাছে জানছি, একটু বুঝতে পারছি আপনি ঘটনা, বাট ইন দ্য মিন টাইম জাস্ট ফর 5 মিনিটস আমাদের সাবেক রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজেনা, উনি জয়েন করেছেন আমাদের সাথে। উনি ক্যালিফোর্নিয়াতে রয়েছেন এবং আমি বলছিলাম যে জাস্ট ফর 5 মিনিটস ইফ ইউ ক্যান জয়েন উইথ আস। ড্যান, থ্যাংক ইউ সো মাচ for joining with us and your time. I know you are very, very busy. How are you? Oh, I'm doing great. It's wonderful to have an opportunity to talk with you a little bit about the wondrous things that are happening in Bangladesh. Yeah, so can you just one question I have, which is you serve Bangladesh
as a U.S. ambassador, and you saw the Bangladesh politics, and you saw many elections as well, because you were a political, director as well in U.S. Embassy. So this election and the message of the people of Bangladesh, what is your analysis? Oh, this election is truly historic, and the people of Bangladesh have spoken. They've spoken loudly. They've spoken clearly. They want change. They want reform. They want effective, clean governance. There's no question about it. That's what they want, and so now the ball is in the court of the political parties. First and foremost, the BNP. Thank you so much. So what do you think how the U.S. will assist to have a sustainable democracy and system in Bangladesh as a diplomat? Well, of course, I'm retired, so I don't speak for the I U.S. know. government. Yeah, and I don't have any special insights into the ongoing thinking at the State Department vis-a-vis the election results in Bangladesh. But I speak for myself, and as someone who knows and loves Bangladesh, I think the parties have got to address reform. The reform of the political structures, institutions, and the political process. The parties need to look at themselves. They need to look at the democracy or lack of democracy in how they run. The people of Bangladesh don't want self-appointed despots. They want real democracy, and it's incumbent upon the government that's going to emerge to deliver what the people demand. I'm talking about the governing party and the opposition parties. And let me say this: I'm very encouraged that Tareq Rahman, head of BNP, what does he do? He reaches out to the incoming head of the opposition, presumably the head of Jamaat. I'm really encouraged by that. I'm encouraged that others who have come up on the short end of the stick have reached out to the winners, and vice versa. Winners have reached out to those whom they just defeated and offered a hand. This is the kind of cooperation that Bangladesh political process must now undertake, because that's the only way that you can build effective governance. And look, the country's been through over a decade of experience with autocratic governance. Nobody wants more of the same. So that mold has to be broken. Thank you so much. Just another question. As you know, it's a very new, the scenario we watch in Bangladesh, which is the defeated party. They went to, their opponent who, won in the election, giving the flowers, and then Tareq Rahman also going to, as casual as today in the morning, anytime he will go to see Dr. Shafiqur Rahman, who will be the opposition leader as well. And then the other many things happen, which is we never seen in Bangladesh politics. What do you think? What is the message of this? Well, it's a message that maybe everyone's hopes and dreams that a new chapter of political process, political well-being in Bangladesh is opening. That's what everybody wants. Nobody wants to go back to more of the old ways of despotism. Nobody wants that. And I think the newly emerging leaders and those whom they defeated, I think they all understand it's time for change. And these gestures you just talked about, I've never seen that before in Bangladesh. I've been there for other elections. No, I've never seen that. And I'm very encouraged by it. But of course, this is only a start. And there's a long way to go. The challenges are enormous. And the parties
governing and opposition now must move beyond exchanging flowers and well wishes and move on to addressing the agenda. The Bangladeshi people have supported a referendum calling for change. And it's time to make that change reality, change the structures, the institutions. Now, I don't know the exact details of how to do that best, but it should not be swept under the carpet. And there's always a temptation, sweep change under the carpet, let's go back to the good old days, so-called good old days, not so good in my view. And the first focus is how to make that change reality. And I hope the parties will work together and make that happen. What do you think about this is the first time in Bangladesh, ever in the history of Bangladesh, a Islamic party become the opposition, own about 68 seat in the parliament, and then they will be the main opposition of Bangladesh parliament. How the Western and especially the United States will watch this and their activities? Well, the United States, based on my own 38 years experience as an American diplomat, I'm sure that the United States will engage with Jamaat and its allies as the opposition, the loyal opposition, I hope they will be, as part of the governing process. Do we agree with everything that BNP stands for, everything that Jamaat stands for, everything the other parties stand for? No, we don't. We support some parts of their manifestos, other parts we don't agree with. But so what? We work with them. And there are examples all around the world where we work with people with whom we don't necessarily fully agree. What about Tariq Rahman? He will be the first, after long era of two women, which is Begum Khaleda Zia and Sheikh Hasina, rule the country. Now this is the first time compared to both women, a man who is younger than them will be the first man prime minister after a long time. What do you expect? Oh, I don't think it matters a whole lot whether it's a man or a woman. To me, it is a shift in generations. The political leadership of the country is now shifting to a new generation. And to me, that's always promising. I like fresh blood. We in America, we need some fresh blood in our political structures from top to bottom. Bangladesh is getting a good dose of that, and I think that bodes well. What about the yes and no vote? As the reform was in the place, and U.S. government encouraged to have the reform in Bangladesh, politics in order to have a sustainable democracy. What do you think? Oh, I think, as I mentioned earlier, I very much am pleased to see the resounding support for political reform. And now, just to repeat myself a little bit, the parties have to make reform reality. And it's not a time to just go in endless circles about details and wah kind of stuff. It's the time to make change real. And the people want change. They demand change. And the political leadership and the opposition must deliver change in the structures of parliament, for example, the balance of power between the presidency and the prime minister's office, for example, the very structures of parliament, for example. Well, there are so many ideas out there. They must be discussed openly, transparently, and seriously, and the input from the citizens and the voters must be done in good faith, and then concrete legislation to affect that change, to make that change real, must be put into Parliament, passed
and then implement it. None of this will be easy. And there are a million reasons to defer, to forget about it and sort of slide it under the rug because some people prefer old ways. Well, I don't prefer old ways. I prefer new ways responsive to what the voters of Bangladesh have said they want. And I hope the leadership of Bangladesh will rise to the occasion and grapple seriously with these demands for reform and make these reforms reality. Thank you so much. Thank you, Dan. I think you should enjoy your time. I think you are in musical or somewhere. I'm in California right now. I just watched a space launch. Oh yeah. The rocket flew right over my daughter's house in Southern California. Oh my goodness, we watched it. It was fabulous. And now I'm getting ready to head off to a concert with my family. Thank you. Enjoy your concert. Thank you so much. Thank you. Okay, take care of yourself. Thank you. Pray hard for Bangladesh and for America. Thanks. Thank you. Thank you so much. Bye. Wish you all the best. Thank you. Bye. Thank you. Thank you. Bye. দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং উনি বাংলাদেশের যে নির্বাচন এই নির্বাচন নিয়ে কথা বললেন। যাই হোক আমরা যাচ্ছি মিয়ামত আফজাল আপনার কাছে এবং আপনি গিয়াস ভাই আপনি তো শুনেছেন যে মিয়ামত আফজাল যে কথাগুলো বললেন, রাইট? এনি কমেন্ট অন ইট? But I'd like to thank Ambassador Don Mojina for his good comment and speech, and definitely. জি, জনাব মেহমুদ আফজাল যে কথাটা বললেন একটু আগে যে যুক্তরাষ্ট্র মানে বিএনপি সম্পর্কে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা ইমিগ্রেশন এখনো যে বিষয়টি ওই যে শেখ হাসিনার সময় যেটা দেওয়া হয়েছিল এটা এখনো আছে, সো এটাকে আপনার রিমুভ করার ক্ষেত্রে কোন ড্যান ইজ হিয়ার অ্যাজ ওয়েল, ড্যান মিস্টার গিয়াস আহমদ হু ইজ এ সিনিয়র leader of BNP from Bangladesh, he joined. He gave you thanks. 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 Thank you for passing that on. Supportive comments. I'm in the process of signing off, but my phone is acting up. But my good wishes to all of your panelists there. I wish I could hang on to to hear the rest of the discussion, but unfortunately, I'm going to be late for my concert. So take care, everybody. And Goodbye. also Mr. Nakibur Rahman, Professor Nakibur Rahman, who is the spokesperson of Jamaat, he is also with us. Oh Hi, my! Dan. How are you? Hi, I am great. Oh my goodness, all to my see you. friends. Good to see you. Well, I wish I could stay on. I wish you well. I hope you have a very good discussion. Thank I you. hope Thank you you very share with me the hope that these are exciting times for Bangladesh as the country gets ready to open a whole new chapter, and a chapter I hope that's going to be really constructive, because the country has come so far already, especially economically, lifting people out of poverty, and now the political side has to catch up. And then Bangladesh, it's going to surge past Malaysia and be a real guiding light for rising, emerging countries around the world. And yes, Mr. Mozilla, a lot of people believe that you guys played a good role to reshape or to came to this place. So they are grateful to you guys. Well, So, that's very nice. And you personally, you are involved in that situation too, and Yeah. you have a contribution too. Yes. Those are kind comments, but of course, all of the credit goes to the people of Bangladesh, as always. Yeah. But Thank you people, so much. lots of people in Bangladesh, they will never forget that you guys played a good role to come to this Thank way. you. Thank you. That's very kind. If you Well, I have to wish keep you quiet, all well. say my Thank you regards. so much. And also we have panel Mr. Shitanshu Guha, who is a leader of the minority group of Bangladesh, and Mr. Miamad Afzal, who is one of the in our community, he is a leader of the community and role agent, and Mr. Shahab Ahmed, a pharmacist. So everybody is in the panel. We will discuss about many issues. Greetings and farewell to everybody. Thank you so much. Goodbye. Thanks. Yeah. Thank you. Thank you.
সো গিয়াস ভাই, আপনার কাছে যেটা যাচ্ছিলাম, যেটা আলাপ করছিলাম, সো এই বিষয়টিকে আপনি তো সেন্ট্রাল কমিটি লিডার বিএনপির, এবং এটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? বিএনপি পাওয়ারে আসতেছে, এখন পর্যন্ত আগের যে স্টিগমা রয়ে গেছে, হাউ ইউ গোয়িং টু হ্যান্ডেল দিস? ধন্যবাদ। আসলে এই জিনিসটা তো আমরা জানতাম, শুনেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে বিগত আওয়ামী লীগ সরকার মানে বিএনপি কে এলিমিনেট করবার জন্য মানে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, বিশেষ করে আমেরিকার এম্বাসি, বাংলাদেশ এম্বাসিকে ইউজ করেছে তারা। এবং আমি একটা ঘটনা আগে বলিনি কখনো, আমি আজকে বলছি, সেটা হলো বিএনপি আওয়ামী লীগের সময় দেখেন আমাকে একবার এফবিআই এবং এন্টি টেরোরিজমের লোকজন কল দিল, বলে তোমার সাথে কথা বলতে চাই। এবং আমার বাসায়, আমি বললাম বাসায় আসো, বাসায় আসলো। বাসায় আসার পরে তারা আমাকে জানতে চাচ্ছিল যে তোমরা যে বিএনপি এই যে করো এখানে, মিছিল করো, বিক্ষোভ মিছিল করো, এটা কি ঘটনা, বলো কি ঘটনাটা কি। এবং আমি যখন বিস্তারিত বললাম, বলার পরে এবং আমার সম্বন্ধে যখন জানলো যে আমিও মেইন স্ট্রিমের সাথে আছি এবং আমার প্রোফাইল দেখলো, তখন তারা মানে চলে গেল এবং আমাকে ধন্যবাদ দিল এবং তারা বুঝতে পারলো জিনিসটা কি। কিন্তু সবাই তো এভাবে, সব ডিপার্টমেন্টে কিন্তু এভাবে আমাদেরকে কল দেয় না, আর আমরা এটা জানিও না। তাতে আমেরিকার মানে এম্বাসিগুলিকে, মানে মানে বাংলাদেশি এম্বাসিগুলিকে তারা ইউজ করেছে। এবং তৎকালীন যে মানে জিয়া সাহেব ছিলেন, ওই যে অ্যাম্বাসিডার আওয়ামী লীগের, জিয়াউদ্দিন, তিনি একটা মানে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে কাজ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। তো সেটা এখন আমরা আশা করি যে এটা নতুন সরকার আসছে এবং এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনাকে যে অ্যান্টি টেরোরিজম অ্যান্ড এফবিআই জিজ্ঞেস করতে আসছে, এটা কবে আপনার? এটা আওয়ামী লীগের সময়, ধরেন এটা হবে আমার মনে হবে, এটা মনে করেন 2015-16 দিকে হবে এটা। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু হোল্ড করেন, আমরা একটু প্রফেসর নকিউর রহমান আপনার কাছে যাই। প্রফেসর নকিউর রহমান, যা আপনি জানেন যে তারেক রহমান সাহেব, যেটা বাংলাদেশে আমরা এর আগে কখনো দেখিনি, উনি বিজয় হওয়ার পরে আজকে একটু আগে আমরা সব কাগজে, সমস্ত মিডিয়াতে রিপোর্ট দেখেছি, উনি ডক্টর শফিকুর রহমান সাহেবের বাসায় যাচ্ছেন ওনার সাথে দেখা করার জন্য, এবং এরপরে এনসিপির নাহিদ সাহেবের বাসায় যাবেন। সো এইখানে কি আলোচনা হতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনি জামাতের মুখপাত্র হিসেবে কিছু বলতে পারেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে গিয়াস ভাই। কংগ্রাচুলেশনস, আপনাদের একটা সত্যিকার অর্থে খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচন যেখানে একেবারে কোনো মানুষ নিহত হয়নি। এটা ইটস এ রেকর্ড ডেফিনেটলি। এবং এই সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একেবারে ভূমিধস বিজয় লাভের জন্য আমি গিয়াস ভাইকে পার্সোনালি অভিনন্দন জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনের রায়টাকে মেনে নেওয়া হয়েছে। এবং হ্যাভিং সেড দ্যাট, আমরা বাংলাদেশে বাস করি, আমরা ইভেন আমেরিকাতেও দেখেছি যে নির্বাচন নিয়ে প্রশ্ন হয়, এটা আসা স্বাভাবিক। এবং যে কোনো সুস্থ গণতান্ত্রিক ধারায় যদি কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা যে লিগ্যাল অ্যাভিনিউগুলো আছে সেই অ্যাভিনিউগুলোতে এটা সেটেল হবে এবং এটা তার আপন গতিতে চলবে, যেহেতু এই এবং এটাই হওয়া উচিত। এবং সাথে সাথে আমরা দেখেছি যে যে আসনগুলোতে আমাদের প্রার্থীরা পরাজিত হয়েছে, তারা কিছু অভিযোগ করেছে। যে আসনগুলোতে কয়েকজন বিএনপির প্রার্থী পরাজিত হয়েছে, তারাও কিছু অভিযোগ করেছে। সব অভিযোগগুলোই সুষ্ঠুভাবে নিরসন হওয়াটা খুব জরুরি। সো এটাকে ইলেকশন ডিনায়াল হিসেবে যেন আমরা বিবেচনায় না নেই। এটাই সুস্থ রাজনীতি এবং আইন সিদ্ধ একটা বিষয়। কারণ যদি কারো মধ্যে গ্রিভেন্স থাকে, এটাকে রিজলভ না করা হয়, এটা পরবর্তীতে আরো অসন্তোষটা জিয়ে রাখে এবং এটা নিয়ে আরো ম্যাগনিফাইড অসন্তোষ তৈরি হয়। এজন্য যে কোনো অভিযোগ আসলে পরেই সেই অভিযোগটা খতিয়ে দেখে একটা ক্লোজারে আসাটা জরুরি। এজন্য আমাদের পক্ষ থেকে কিছু নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের জনাব শফিকুর রহমান সাহেব খুব পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি পজিটিভ রাজনীতি করবেন, তিনি দায়িত্বশীল রাজনীতি করবেন। এবং যে কথাটা অ্যাম্বাসাডার ড্যান মোজেনাও বললেন এবং আমরাও দেখেছি যে আমাদের 68 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং প্রত্যেকটা নির্বাচিত সদস্যই তাদের আসনে পরাজিত প্রার্থীর বাসায় গিয়েছেন অলরেডি। আপনারা এটা অলরেডি দেখেছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে অধিকাংশ জায়গায়, সব জায়গায় বিএনপি তো অনেক বড় দল, আরো অনেক কাজ আছে, বাট বিএনপির পক্ষ থেকেও যারা
বিজয়ী হয়েছেন তারা কিন্তু যারা পরাজিত প্রার্থী তাদের সাথে অধিকাংশ জায়গায় অলরেডি রিচ আউট করেছে আমরা দেখেছি। সো এই সহমর্মিতাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং জনাব তারেক রহমান সাহেবের সাথে ডাক্তার শফিক সাহেবের অলরেডি কথা হয়েছে। আমি একটু আগে ডাক্তার শফিক সাহেবের সাথে কথা বলছিলাম। উনি এখন কিশোরগঞ্জে অবস্থান করছেন, কারণ কিশোরগঞ্জে আমাদের দুইজন কর্মী তারা মানে নির্বাচন রিলেটেড ভায়োলেন্সে না, অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। সো তাদের তাদের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। মানে এটা নির্বাচনের আগেই, নির্বাচনের দিন না। সো লেটস নট মেক এনি মিস্টেক অন দ্যাট। নির্বাচনের আগেই, নির্বাচনকালীন কাজকর্ম করার মধ্যেই তারা ইন্তেকাল করেছিলেন, তাদের অন্য রোগের কারণে, নির্বাচন ভায়োলেন্স না। সো তাদেরকে, তাদের পরিবারের সাথে দেখা করতে শফিক সাহেব কিশোরগঞ্জে গিয়েছেন। এবং তিনি আমাকে বললেন যে আজকে বিকালে জনাব তারেক রহমান সাহেব বাসায় আসবেন। সো এটা ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা এর আগে দেখেছি যে প্রার্থীরা যায়, এটা প্রার্থীরা আমরা দেখেছিলাম, আপনাদের মনে আছে যে 94 সালে যখন ঢাকা সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন হানিফ সাহেব, এবং মির্জা আব্বাস সাহেব পরাজিত হয়েছিলেন। প্রথমে মির্জা আব্বাস সাহেব গিয়েছিলেন হানিফ সাহেবের বাসায়, পরবর্তীতে হানিফ সাহেব মির্জা আব্বাস সাহেবের বাসায় গিয়েছিলেন। এটা কিন্তু খুব সুন্দর একটা সূচনা হয়েছিল। খুব দুর্ভাগ্যজনকভাবে এই কালচারটা কিন্তু আমরা আর ধরে রাখতে পারিনি। একইভাবে চট্টগ্রামেও মীর নাসির এবং মীর নাসির সাহেব এবং মেয়র মহিউদ্দিন সাহেবের মধ্যেও কিন্তু একটা এরকম সম্পর্ক ছিল যে তারা দুজনের বাসায় গিয়েছিলেন। সাথে সাথে এটাও বলে রাখা দরকার যে আমাদের কালচারটা পারফেক্ট না, আমরা ইমপারফেক্ট একটা দুনিয়াতে বাস করি। নির্বাচনের পরে কিছু সংঘর্ষ বিক্ষিপ্ত জায়গায় হয়, এটাও অস্বাভাবিক না। এবং এটার সাথে একেবারে যে কেন্দ্র কমান্ড থেকে নির্দেশ দিয়ে ভায়োলেন্স করতে বলছে এটা না। কিছু কিছু জায়গায় কিছু জায়গায় কিছু ক্ষমতাশীল ব্যক্তি থাকে যারা মানে সবসময় করে হলো কারেন্ট গভর্নমেন্ট পার্টি, তারা সব দলই করে, যে দল ক্ষমতায় আসে এবং তারা কিছুটা শক্তির বহিঃপ্রকাশ দেখায়। এরকম কিছু ঘটনা আমরা দেখছি, আমরা এটা নিয়ে কথা বলবো। এর অর্থ এই না যে আমরা বিএনপিকে বিপদে ফেলতে চাচ্ছি, আমরা বেসিক্যালি সহযোগিতা করতে চাচ্ছি যে এ ধরনের যারা উচ্ছৃঙ্খল আচরণ করে তাদেরকে যদি তাদের আচরণের উপরে যদি লাগাম না টেনে ধরা হয় তাহলে পরে সবাই মিলেই আমরা বিপদে পড়ব। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এই কমিউনিকেশনগুলো চালিয়ে যেতে হবে, আমাদের মধ্যে সহমর্মিতা থাকতে হবে, আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ দেশটা আমাদের সবার, সবাইকে সামনে নিয়ে একসাথে একতাবদ্ধভাবে আমরা দেশ চালাবো। এবং জামাত ইসলামী পজিটিভ রাজনীতির কমিটমেন্ট করছে, সংসদের ভিতরে যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে প্রশংসা করবে, সাথে সাথে যে সমস্ত কর্মসূচি কিংবা যে সমস্ত কি বলা যায় যে নীতি কিংবা যে সমস্ত সিদ্ধান্ত মনে হয় যে আর একটু ইমপ্রুভ করা দরকার, সে জায়গায় শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবে না, গঠনমূলকভাবে এমনভাবে আমরা কাজ করব যাতে করে আমাদের দেশ উপকৃত হয়। সুতরাং দুই পক্ষকেই সহনশীল হতে হবে। আমরা যদি কোনো সমালোচনা করি এটাকে একেবারে মানে ডিসমিস করে দেওয়া যাবে না, ভিলিফাই করা যাবে না, দুপক্ষকেই শুনতে হবে এবং ইনশাল্লাহ আমরা একসাথে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর নাকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। গিয়াস ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশে যুক্ত, এরপরে আমাদের গেস্ট আছেন ইব্রাহিম চৌধুরী খুবন, অন্য সবার সাথে কথা বলবো যে বাংলাদেশে তারেক রহমান সাহেব বা বিএনপি যে সরকার গঠন করবে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকের নাম শুনতে পাচ্ছি, আপনার নামও দেখলাম আজকে একটু আগে যে আপনাকে মন্ত্রিসভার যে ছবি চাপা হয়েছে আপনার নামও আছে। যাই হোক, সো কে বাংলাদেশের এই যে নতুন মন্ত্রিসভার স্থান পেতে পারেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে প্রথমে আমি নকিব ভাইকে ধন্যবাদ জানাই। নকিব ভাই সুন্দর কথা বলেছেন এবং একটা জিনিস বলতে চাই, নকিব ভাই একজন জামাত ইসলামের মুখপাত্র আমেরিকাতে। ওনার বক্তব্য দেখেন সুন্দর। আমরা কাগজে কলমে সংস্কারের কথা বলি, কিন্তু মুখে আমাদের সংস্কার, ব্যবহারের সংস্কার, আমাদের কার্যক্রমের সংস্কার করতে হবে, সেটা নকিব ভাইয়ের মাধ্যমে দেখলাম। কিন্তু দুঃখের বিষয় বলতে চাই একটা জিনিস, দেখেন যারা জামাতের সমর্থক বা আমেরিকাতে অনেকে আছে, বিদেশে আছেন, যারা অনলাইনে মানে সমর্থক হিসেবে কাজ করেন, তাদের বক্তব্য কিন্তু উস্কানিমূলক। মানে তারা মনে হয় তারাই জামাতকে ওন করে। তো এটা হলো আমাদের দেখা যায় যে ডালের চেয়ে কুঞ্চির
মানে দাম বেশি, এই ধরনের একটা জিনিস আমরা পরিলক্ষিত করছি। যাই হোক, ধন্যবাদ নকিব ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আর দ্বিতীয় হলো যে সুন্দর একটি অনুষ্ঠান, নির্বাচন হয়েছে। আমরা আশা করি নতুন দিগন্তে বাংলাদেশ যাবে, যেটা তারেক সাহেব বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী যদি বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশ, আমরা যারা প্রবাসী থাকি তারা কিন্তু চাই যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার থাকুক। মানে গণতান্ত্রিক সরকার থাকলে আমরা প্রবাসী ভালো থাকবো, আমাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশমুখী হবে, বাংলাদেশে যেতে উৎসাহিত হবে, দেশ উন্নতি হবে। যাই হোক, আর আপনি সেকেন্ড যেটা বলেছেন যে পত্রিকা আমি এখনো দেখিনি যে আমার নাম আসছে, তো আমি মনে করি যে না, যে এটা দল সিদ্ধান্ত নিবে মানে কারা মন্ত্রী পরিষদে থাকবে। তবে এটা সত্যি যে আমেরিকাকে অবহেলা করা হয়েছে। আমেরিকার যে বাংলাদেশের গণতন্ত্রণে আমেরিকার প্রবাসীদের যে ভূমিকা বা দলের যে ভূমিকা, দীর্ঘদিন যাবৎ আমরা জাতিসংঘ, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল সহ বিভিন্ন স্থানে আমরা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কাজ করেছি। সেদিক থেকে দল যদি মূল্যায়ন করে, যে কাউকে করতে পারে, সেটা আমরা করা উচিত। আর মন্ত্রী পরিষদে তো দেখেন প্রতিদিন মানে নাম আসছে, বিভিন্ন জনের নাম আসছে। তবে বাংলাদেশ বিএনপি বড় দল যেহেতু, একটি নির্বাচনী আসনে দেখেন 3 থেকে 4 জন 5 জন এমপি হওয়ার মতো মানে যোগ্যতা রাখে। সেই কারণে আমরা দেখেছি যে প্রায় 70 জন বিদ্রোহী প্রার্থী, এবং এই বিদ্রোহী প্রার্থী যদি না থাকতো তাহলে হয়তো বিএনপি আরো ভালো করতে পারতো। তো আমরা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। তবে যারাই মন্ত্রী পরিষদে আসবে, তারেক রহমানের নেতৃত্বে আশা করি যে এবার একটি সুন্দর মন্ত্রিসভা হবে এবং দেশের জন্য তারা কাজ করবে, দুর্নীতি প্রশ্রয় দিবে না, এবং দেশ যে নতুন দিগন্তের দিকে যাবে সেটা আমরা আশা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শ্রীধাংশু, আপনাকে যাই, এরপরে আপনাদের সবার আলোচনা করতে সুবিধা হবে। শ্রীধাংশু, অনেকের মধ্যেই একটি প্রশ্ন যে এবার সংখ্যালঘু সম্প্রদায়, যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তারা কাকে ভোট দিয়েছেন এইবার? Thank you, Time TV এবং all the panelists, including নকিব সাহেব। গিয়াসকে কনগ্রেচুলেশন, মন্ত্রী হলে আগাম কনগ্রেচুলেশন দিয়ে রাখলাম। তো এখন না, দ্যাটস ওকে। আজকের এই যে প্যানেলটার মধ্যে আমার মনে হয় যে এখানে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগেরও একজন থাকলে ভালো হইতো। আমি আওয়ামী লীগের ঘরনার লোক, আই ক্যানট টক ইন ফেভার। আপনি গণনা আছে, এই কারণে আপনার রাখা হয়েছে আর কি, যে খালি সংখ্যালঘু না, গণনা আছে। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারি না, বাট আমার কথাগুলি আওয়ামী লীগের পক্ষে যায়, দ্যাট ইজ হোয়াট। বাট এই যে নকিব সাহেব বললেন আর কি যে আমরা বা বিএনপি জামাত মিললে একসাথে, তা না। আমরা মনে করি যে আওয়ামী লীগকে বাদ দিয়া তো আগুয়ে যাওয়া যাবে না, আওয়ামী লীগকে সাথে রাখেন। হয়তো যারা দুর্নীতি করছে বা তাদের কথা আমরা বলতেছি না, নিচের লেভেলের এই কর্মীরা তো কোনো দোষ করে নাই। জাস্ট এইটা বলার পরে আমি শুধু হিন্দুদের কথা বলবো না, আমি একটু সামগ্রিকভাবেই কথা বলবো। কারণ নির্বাচনটা দেখে তো আমারও ভালো লাগছে, তাই না? নাইস নির্বাচন। প্রথমে একটু সংখ্যালঘুর কথা বলি। এই একটা নির্বাচন 1979 সনের পরে এই প্রথম একটা নির্বাচন যেখানে নির্বাচনের আগে এবং পরে হিন্দুরা অত্যাচারিত হয় নাই। দিস ইজ এ মেজর পয়েন্ট। এবং হিন্দুরা জিয়ার আমলে অত্যাচারিত হয়েছে, এরশাদের আমলে অত্যাচারিত হয়েছে, খালেদা জিয়ার আমলে অত্যাচারিত হয়েছে, শেখ হাসিনার আমলে অত্যাচারিত হয়েছে। তারেক জিয়া নতুন প্রাইম মিনিস্টার, অভিনন্দন জানাই বলতেছি। আমরা এই কথা বলতে চাই না 5 বছর পরে যে তারেক জিয়ার আমলেও হিন্দুরা অত্যাচারিত হয়েছে, যাতে অত্যাচার আর না হয় আর কি। হিন্দুরা কার উপরে, প্রথমত হিন্দু, যেহেতু আপনি আপনি সংখ্যালঘুর কথা বললেন, সংখ্যালঘু এবং কার উপরেই অত্যাচার হোক, রাজনৈতিক প্রতিহিংসা হোক, এই প্রেক্ষিতে আরেকটা কথা বলি। শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যে রকম তিক্ততা ছিল, আমার মনে হয় যে সামনে যাতে তরুণ প্রজন্ম, সেটা তারেক জিয়া হোক, জয় হোক, বা জামাতের থেকেও যদি কেউ বেরিয়ে আসে, ইয়ং, মানে তাদের মধ্যে তিক্ততাটা সৃষ্টি না হোক, তাতে হয় কি দেশটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত তো হয়েছে দেশ, তাই না? তো খালেদা জিয়া ইয়ে করছেন, অনেক ভুগছেন, এখন শেখ হাসিনা ভুগতেছেন। আমরা তা এই জিনিসটা চাই না আর কি, যে এখানে আমি গিয়াস বা নকিব সাহেব আমরা অনেক বিষয়ে একমত না, বাট উই আর টকিং নাইস, দ্যাট শুড বি দি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ইন বাংলাদেশ। ওকে,
দেখেন এইবার এই প্রথম সংখ্যালঘুরা হিন্দুরা নৌকা যে নাই, তারপরেও তারা ভোট দিব না ভাবছিল, কিন্তু পরে দেখা গেল তারা ব্যাপক সংখ্যক ভোট দিয়েছেন এবং ম্যাক্সিমাম ভোট বিএনপির পক্ষে গেছে। এবং আমি অন্তত 3জন বিএনপি বিজয়ী প্রার্থীকে তাদের ভিডিও দেখছি, তারা ভিডিওতে ধন্যবাদ দিতেছে যে যে হিন্দুরা ভোট না দিলে আমি হইতে পারতাম না। অর্থাৎ এইটাতে আমরাও খুশি, আমাদেরকে যে এতদিন সেল মারা হয়েছে যে আমরা নৌকার কি ভোট, আমরাও এর থেকে বেরিয়ে আসতে চাই যে না, এটা আওয়ামী লীগের সাথে দীর্ঘ 54 বছর থেকে বাংলাদেশের হিন্দুদের কোনো অর্জন নেই, আমাদের একটি দাবি মাইনা নেওয়া হয়নি। হ্যাঁ, তো কাজে হ্যাঁ হয়তো একটু ভালো ফিল করছিলাম আমরা যে এটা ইয়ের কথা বলে, এই মানে গণসংখ্যা অর্থাৎ ওকে হিন্দুদের কথা বলে মাঝে সাথে একবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়া, বাট দ্যাট ডাজন্ট ওভারঅল পিকচারটা তো ভালো না। যেমন আমি তো শেখ হাসিনার সাথে বহুবার দেখা করছি, আমাদের একটি দাবিও তিনি মানেন নাই, তাই না? কাজে লাস্টে সেপ্টেম্বরে যখন আসছে, লাস্টবার আমেরিকা আসছেন, এবার আমি ওয়াশিংটনে গিয়ে ওনার সাথে দেখা করছি। বাট এনিওয়ে, এটা গেল। বিএনপিকে ভোট দিছে মানে যে হিন্দুরা জামাতকে ভোট দেয় না তা কিন্তু নয়। আপনি যশোরের দেখেন 6টা সিটের মধ্যে 5টাই জামাত জিতছে এবং যশোরে এই যে বিষয়টা, তার মানে এইবার হিন্দু ভোট নৌকা না থাকার পরে এক বাক্সে পড়ে নাই, ম্যাক্সিমামটা বিএনপি পাইছে, তার মধ্যে জামাত পাইছে কিছু। আরো একটা ঘটনা ঘটছে যেটা আপনারা তো খেয়াল করেন নাই, গয়েশ্বর রায় এই প্রথম কিন্তু এমপি হয়েছে। উনি বারবারই ইলেকশন করছে কিন্তু এমপি হন নাই, এবং উনি ঢাকার থেকে এমপি হয়েছেন। স্বাধীনতার পরে 54 বছর পরে এই প্রথম একজন হিন্দু ঢাকার থেকে নির্বাচিত হইলেন। এই পয়েন্টটা আপনারা জানেন। আমি এগুলি যেহেতু এগুলি করি, চর্চা করি সবকিছু, আমি ওই শুধু এটা না, আমি যেমন জামাতের এটা চর্চা করছি, বিএনপির এটা চর্চা করছি, ঠিক এইটাও। অর্থাৎ ঢাকা থেকে এই প্রথম একজন গয়েশ্বরা নির্বাচিত হয়েছেন, তার বেয়াই নিতাই রায়চৌধুরীও নির্বাচিত হয়েছেন, দুই বেয়াই। এবং এবার আপনারা যদি দেখেন যে বিএনপির 6 জনকে নমিনেশন দিয়েছিলেন, 4 জন জিতছে বিএনপির, 2 জন জেতে নাই। জামাত আনফর্চুনেটলি একজনকে খালি নমিনেশন দিয়েছিল, তিনি হারছেন। তারপরে এনসিপি একজনকে নমিনেশন দিয়েছিল, তিনিও হারছেন। তো জামাত যেমন মহিলাদের একজন নমিনেশন দেয় নাই, হিন্দুদেরকে একজন দিছে, এটা ঠিক না। জামাতকে আমি মনে করি জামাতের এইবার পরাজয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর, জামাত মহিলাদেরকে খেপাইয়া দিছে। একইভাবে আমি মনে করি যে তারেক জিয়ার সফলের একটি বড় কারণ হইল 2,500 টাকার ফ্যামিলি কার্ড। এটা 2,500 টাকা আমাদের কাছে কিছুই না, বাট একজন গরিবের কাছে 2,500 টাকা অনেক টাকা এখনো। হ্যাঁ, বাট এনিওয়ে, অর্থাৎ চারজন সংখ্যালঘু হয়েছে, 3 জন হিন্দু, একজন, যদিও দলীয় এমপিদের কাছ থেকে কিছু আমরা আশা করি না, যেমন আওয়ামী লীগের আমলে। আপনার কথার মুখ্য জিনিস যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট হলো যে এইবার প্রথম যে ইলেকশনের পরে, যেখানে প্রতি বছর ইলেকশনের পরে অনেক ধরনের সহিংসতা হয় এবং সংখ্যালঘুরা আক্রান্ত হয়, এবার এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু আক্রান্ত হয় নাই। দিস ইজ ভেরি গুড সাইন। তাহের ভাই আমাকে ক্ষমা করবেন, আমি মহাসচিবের বাসায় আমার 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতে হবে, দেরি হয় নাই। ধন্যবাদ সকলকে। আমি সকলের কথা শুনতে পারি নাই, হয়তো আমার অনেকে প্রশ্ন করতেন, আমি দুঃখিত যে আমি থাকতে পারছি না। আপনাকে জয়েন করাবো মাঝে মধ্যে, আপনি বাংলাদেশে জয়েন করেন আমাদের সাথে, এখন তো অনেক চেঞ্জ হবে, সো প্লিজ জয়েন উইথ আস। মন্ত্রী হলে আমাদের না ভুলে যায় জানো তাহের ভাই। আমি তো আপনাদেরই মানুষ, মানে যেই হোক, মানে আমেরিকা থেকে যেই হোক একজন তো হওয়া দরকার, এবং আপনাদের প্রতিনিধি হিসেবে এটা আমাদের দেখা উচিত কেউ যেন চুরি না করে বাংলাদেশে আর কি, তাই না? সেটাই বন্ধ করতে হবে। মানে অনেক মন্ত্রী তারা তো আগে তাদের নামে বদনাম ছিল, অনেক চুরির, অনেক কিছু। তারেক সাহেব এবারে জিরো টলারেন্স উনি দেখাবেন। ভূমিকম্পে 5 তলা 6 তলা বিল্ডিং 3 তলা হয়ে যাবে, কথাবার্তা তো বলছে ইব্রাহিম চৌধুরী সাহেব। আমরা সবাই আমরা খুশি হইতাম, সবাই একদিনে ভালো হয়ে যেত। আজকে আমারই মানে আমি এই টাইম টেলিভিশনে আসি না, অন্য কোনো দেশে আছে আমি বুঝতেছি না, সবাই আমরা কেমন করে গুড গাই হয়ে গেলাম। এই শীতাংশুটা 2 দিন আগে কইলো
যে এই বুট্টু ডক্টর ইউজ করতে পারবো না, বুঝছেন? এই মানে আছে না, মানে সবাই আমরা একদিনে এই গ্যাস ভাইও বলতেছে যে বাংলাদেশে আর কোনো দুর্নীতি হবে না। আমার সবজি বাজার জয় কইতেছে যে ভাই আমাদের সাথে আলোচনা করেন তারেক জিয়ারে। আর নকিব ভাই তো শুনেন, এই ভদ্রলোক মানুষ সবসময় ভদ্র কথা বলে, আসল কথাটা পরে বলে। বাট এইখানে হঠাৎ করে কি আমরা একদিনে মানে একদিনে সময় একটু গুড গাই হয়ে গেলাম যে মানে আমাদের আর কোনো কিছু নাই? যে শেখ হাসিনা কয়েকদিন আগে বললেন যে এই সমস্ত এই কাজের সাথে বসবো, এদের লেখাপড়া নাই, মানে এখন এই সচিব উনার ছেলে মানে আবেদন জানাইতেছে সংবাদ মাধ্যমে গিয়ে আমি তারেক দিয়ে বসতেছি। মানে আমরা কি হঠাৎ গুড মানে আমরা অভিনয় করতেছি? আসলে একদিনে আমাদের খাইস্ত অভ্যাস পরিবর্তন হবে না। আমাদের প্রত্যাশা ভালো, আমরা ভালো জিনিস চাই। আর এই যে হিন্দুরা মানে 54 বছরে ওনারা একটা বার্গেনিং পয়েন্টে গেছেন, এখন দেখেন জামাতের কাছ থেকে ওনারা সিট আদায় করে নিতে পারছেন। আমি মনে করতেছি বাংলাদেশ খালি ধর্ম বিশ্বাসীদের হবে কেন, সেখানে নাস্তিকদের এথিয়াসদেরও একটা একটা জায়গা থাকা দরকার। তারাও যেন একটু সিট মিট পায়, তাদের জন্য একটা অভয়ারণ্য না তকবির দিয়া যে নাস্তিক করিয়া যে এর দা কুড়াল মারার কোনো মানে এগুলোর থেকে আমরা বেরিয়ে আসি। আমরা একটু গুড গাই হওয়ার যখন চেষ্টা করতেছি সবাই ভালো করি, কিন্তু এই মুহূর্তে আমরা খারাপ কিছু বলতে চাই না। আমরা মনে করতে চাই যে মানে অন্তত ভালো কথাবার্তা দিয়ে তো মানে আমরা এখন আছি, কিন্তু এটা খুব বেশি দিন থাকবে না। আমাদের দেশের জঞ্জাল এত বেশি। শুনেন, আমি এই লক্ষ্মীপুর মাসে ভালো লোক হইলেও এই জামাতের সেই মাঠ পর্যায়ের লোকজন উনি কার সাথে ব্যবসা বাণিজ্য করেন, উনি কাকে নিয়ে জমির ব্যবসা করেন, এগুলা সব আমাদের জানা। মানে এই উপর থেকে তো আপনি মানে চালাইতে পারবেন না, এই নানান সংকট সৃষ্টি হবে। আমি এটা বিশ্বাস করি যে এটা উপরের মহল থেকে না হলেও এই যে সমাজের আমাদের বিরাজমান যে ফেব্রিক্স, এই ফেব্রিক্স এর তন্ডে তন্ডে আপনার যে ঘুষখোর অফিসার সে কি কালকে থেকে ভালো হয়ে যাবো যে তারেক যে ক্ষমতায় আসছেন, যে আপনার জমি দখল করতো, যে বাসা দখল করছে, যে আবার প্রবাসীর জায়গা দখল করে, যে হিন্দুর জায়গা দখল করে মসজিদে আজান দিয়ে মসজিদ বানায়, মানে সেই কালকে থেকে এগুলো সব বাদ দিয়া সব মানুষ আমরা ফেরত হয়ে যাবো না। এগুলা নানান পথঘাট খুঁজে বিতর্ক সৃষ্টি করবে সমাজে। এগুলা কত শক্তভাবে দমন করার চেষ্টা আমরা করব, সেটার মধ্যে দিয়ে আগামী দিনের নেতৃত্ব। এবং আমরা গত জুলাই 24-এ যে প্রত্যাশার কথা শুনেছিলাম, এসব প্রত্যাশার সাথে এখন নাই। এই সমাজের যে কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি চলতেছিল সেই কাঠামোতেই আছে, মানুষ এভাবে রায় দিছে। সুতরাং আমাদের প্রকৃত পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে, ক্রমাগত লড়াই করে যেতে হবে, ক্রমাগত এই সমস্ত ভালো কথা শুনতে হবে এবং ভালো কথার চর্চা করে যেতে হবে। এটাই আমার কথা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদের সবার আশা করি সবাইকে বিরক্ত করার এনাফ মানে কথাবার্তা আমি বলতে পারছি। বাট এটা দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট যে এই যে শীতাংশুদা যেটা বললেন যে এবার ইলেকশনের পরে আমরা প্রতি বছরই শুনি যে সংখ্যালঘুরা অনেক আক্রান্ত হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, তারপরে মারা হয়, তাদেরকে অমুক ইদার যে কোনো এক দলের পক্ষে বিপক্ষে গেলেই হয়। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে প্রথম একটি খুব ভালো কথা শুনলাম। আমার মনে হয় যে এটা খুব স্বস্তিদায়ক ব্যাপার যে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। ইব্রাহিম চৌধুরী সাহেব, আজকে তো ভাই ভালোবাসা দিব, সেই জন্য আমরা একটু ভালোবাসা কথাবার্তা বলতে। শীতাংশুদা, এই হিন্দুর জমি দখলের সাথে হিন্দু লোক জড়িত কতজন এটা আমি জানি না। আমি সে কাগজপত্র দিয়া কইতেছে এটা আমার কাকা চলে গেছে, তাড়াতাড়ি আছে। তো স্থানীয় আওয়ামী লীগ যেটা নিয়ে প্রভাবশালী, যিনি বিএনপির নেতা প্রভাবশালী, যিনি জামাত নেতা প্রভাবশালী, তার সাথেও কোনো ধর্মর আমাদের এই পরে আমরা এটা একটা রাজনৈতিক আবরণ দিয়ে দোষারোপ করি। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আচ্ছা ইব্রাহিম চৌধুরী, এই কথাটা সুন্দর। সেটা হলো যে গতকালই আমাকে একজনের এই টিভিতে প্রশ্ন করছিল যে সাংবাদিক বিষয়ে। তখন আমি বলছিলাম যে দেখেন, বাংলাদেশের সাংবাদিকই বলেন, রাজনীতিকই বলেন, তারা তো ভিন্ন গ্রহ থেকে আসে নাই। পুরা দেশটা যদি বাটপারে ভরা থাকে, সেখানে হিন্দুও বাটপার থাকবো না, ইব্রাহিম চৌধুরী কথা থাকবো না, তা তো হয় না, তাই না? দেশটা হলো চোর বাটপারে ভরে গেছে। এখন এতে বাইরে কেমনে সেটা পলিটিক্যাল নেতারা ডিসাইড করবে। বাট একটা জিনিস আমি বিশ্বাস করি, 1 নম্বর যদি ভালো থাকে অটোমেটিক অনেক ভালো সৃষ্টি হয়। এর মধ্যে কোনো তারেক জিয়া কে, আমরা যদি এখন তারেক জিয়া সমালোচনা করি, তার অতীত কি তাই না, এটি যদি উনি বেরিয়ে আসতে পারে ভেরি গুড। এবং আমি তাকে সুযোগ দিতে চাচ্ছি যে ওকে তিনি বেরিয়ে আসুক। এবং তার প্রয়োজন, বিএনপির প্রয়োজনই তো। আমি আজকে আমার একটা লেখার মধ্যে লিখছি, তারেক জিয়া যত ভালো করবে
আওয়ামী লীগের জন্য প্রত্যাবর্তন ততই কঠিন হবে। হ্যাঁ, কাজেই জামাত তো চায় না যে আওয়ামী লীগ ফিরে আসুক, তাই জামাতের তো উচিত তারেক জিয়াকে সাকসেসফুল করা, কারণ তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে না। বেসিক্যালি আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি, আওয়ামী লীগ তো দুই পার্টি মিললেই তো আওয়ামী লীগ সরাইছে, তাই না? এখন এখন আওয়ামী লীগও তো ফিরে আসতে চাইবো। আমি ওই জন্যই বলছি যে শান্তি চাইলে আওয়ামী লীগকে সামহাউ ইনক্লুড করতে হবে। অন্য কোনো প্রসিদ্ধ, যেমন যে একটা নিষেধাজ্ঞা আছে, আমি বিশ্বাস করি যে তারেক জিয়া হয়তো 6 মাসের মধ্যে সে নিষেধাজ্ঞা তুলবে। গ্রাউন্ড লেভেলে আওয়ামী লীগের নেতারা কর্মীরা কাজ শুরু করতে পারবে, উচিত। আদারওয়াইজ ইউ ক্যানট এক্সপেক্ট সব ভালোই থ্যাংক ভালো ইউ, হবে। থ্যাংক ইউ। আমাদের সময় একদম কমে গেল। একটু আমরা সাহাব ভাইয়ের কথা শুনি। সাহাব ভাই, আপনার 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 বক্তব্য শুনি 2 মিনিট, 2 ভাই মিনিট। আমাকে একটু বের হতে হবে, আমার একটা প্রোগ্রাম আছে, আমাকে তো আর কোনো কিছু। থ্যাংক ইউ। এনিথিং এলস আপনি অ্যাড করতে চান নাকি ভাই? আচ্ছা, তাহের ভাই, নকিব ভাই যাওয়ার আগে আমি ওনার একটা ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। জি। একটা মিনিটে, এই যে ইমিগ্রেশনের যে ডিনায়াল যে ডিসিশনটা আমি দেখলাম, এখানে বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামীকেও তারা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে স্টিল মনে করে। আমি দুইটা না নকিব ভাই, আমি পড়ি এই ডিসিশন থেকে, এক্সপানশন অফ ইসলামিস্ট ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ এন্ড ক্রিয়েটেড স্পেস উইদিন হুইচ টেরোরিস্ট এন্ড এক্সট্রিমিস্ট গ্রুপ কুড অপারেট। এটা কিন্তু ডিসিশনের ভিতরে লেখছে এই কথাটা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা, আমি আচ্ছা। aware of this. So আমি আপনাকে এটা রেসপন্সে বলি যে টিয়ার 3 কোনো অফিসিয়াল, আপনার টিয়ার 2টা হলো অফিসিয়াল ডেজিগনেশন, যে একটা লিস্ট আছে যে এই অর্গানাইজেশনগুলা হলো সন্ত্রাসী। টিয়ার 3টা হলো আরবিট্রারি, এটা হলো মূলত এটা জাজের অবজারভেশন। আপনাকে যে ডিসিশনটা দিয়েছে এটা একটা জাজ দিয়েছে, এবং এখানে যে ব্যক্তি পিটিশনার, তার যুক্তি খণ্ডনের দুর্বলতার কারণে এই ধরনের জাজমেন্ট এসেছে। সো এর আগে আমরা আমাদের পক্ষ থেকে যারা অ্যাসাইলাম ক্লেম করেছে জামাতের, তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি, কারণ এই কোয়েশ্চেনগুলো আসে। কারণ যেই যারা আপনার প্রসিকিউশনের যারা আইনজীবী, যারা এই অ্যাসাইলামের বিরোধিতা করে আর্গুমেন্ট করেন, তারা খুঁজে বের করার চেষ্টা করেন যে অনলাইনে কি কি ডকুমেন্ট অ্যাভেলেবল আছে, এবং এমবেসি থেকে জামাত এবং বিএনপির ব্যাপারে অনেক উল্টাপাল্টা মিথ্যা কথা বলা হয়েছে। সো আমাদের যারা অ্যাসাইলাম আবেদন করেছে, সাকসেসফুলি আমরা এই দাবিটাকে আমরা ডিফেন্ড করেছি। এজন্য, কারণ একটা যদি রায় হয়ে যায়, এটা কিন্তু এভিডেন্স যে বিএনপির এই ব্যক্তি, এটা তার দুর্বলতার কারণে তার দল কিন্তু সাফার করছে। আমাদের পক্ষ থেকে আমাদের ব্যাপারে এরকম কোনো রায় নেই, বরং আমাদের ব্যাপারে কানাডার একটা আদালতে একটা রায় ছিল, যেটাকে আমরা অফিসিয়ালি কানাডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে আমরা এটার আপনার কি বলা যায় যে এক্সঅনারেশন নিয়ে এসেছি। সো বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে কোনো ধরনের কোনো রায় নাই। বিএনপির ব্যাপারেও এই মিথ্যা তথ্যের ভিত্তিতে আছে, এবং এখানে এই ব্যক্তি যারা তাদের কেস নিয়ে তাদের লয়ারের সাথে কমিউনিকেট করছে, দে নিড টু প্রোভাইড গুড ডকুমেন্ট উইচ ইজ অ্যাভেলেবল। সো এটা এই ব্যর্থতা তাদের। আর আবার রিটারেট করি, টিয়ার 3 কোনো পার্মানেন্ট কোনো লিস্ট না, এটা হলো টেররিস্ট অর্গানাইজেশন, ডেজিগনেটেড না আর কি, তারাও বলছে এটা আনডেজিগনেটেড। হ্যাঁ, ওইটাই। সো টিয়ার 3 কোনো অফিসিয়াল জাজ তার তথ্য উপাত্তর ভিত্তিতে এটা হলো টেম্পোরারিলি তিনি মনে করেন যে, সো এটা হলো ওই লিগ্যাল আর্গুমেন্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে মানে এটার কোনো এই ব্যক্তির ক্ষেত্রে তার ইমিগ্রেশন স্ট্যাটাসের বাইরে এই লিস্টের কোনো জুরিসডিকশন নাই। সুতরাং এই ব্যাপারে এই ব্যক্তিকে, মানে বেসিক্যালি যেটা হয় যে একজন ব্যক্তির দুর্বল আর্গুমেন্টের কারণে এখানে দল হিসেবে বিএনপির উপরে দায় পড়ে যাচ্ছে। সো এই ব্যক্তির উপরে বর্তায় দায়িত্বটা যে সে প্রপার আর্গুমেন্ট প্লেস করবে তার লয়ারের মাধ্যমে, যাতে করে এই রায়টাকে রিভার্স করা যায়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর নকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। জি সাহাব ভাই, আপনার কাছে শুনি। জি, প্রথমত বিএনপিকে ধন্যবাদ, কিন্তু আমাদের গোপালগঞ্জবাসীদের জন্য খুবই ব্যাড সংবাদ। আমাদের গোপালগঞ্জে যত উন্নতি হয়েছিল আমাদের আপার আমলে, এবারও না ভোটের ব্যবধান মানে গোপালগঞ্জেই বেশি। সেই হিসাবে আমরা আশা করতেছি গোপালগঞ্জে আর মনে হয় কোনো উন্নতি হবে কিনা আমার সন্দেহ আছে। অর্থাৎ মাঝখানে একবার কিন্তু বিএনপি গভর্নমেন্ট কিন্তু গোপালগঞ্জের অনেক কিছু বাদ দিয়ে দিছিল, সেটা কিন্তু সত্য কথা। সেই হিসাবে আমরা মনে করতেছি গোপালগঞ্জে উন্নতি হবে। আর আপনারা যেটা বললেন
গত 3 দিন আগে যেটা আমি আমাদের আপার একটা ইন্টারভিউ দেখলাম, উনি তত্ত্বাবধায়ক সরকার চায়, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো উনি ধ্বংস করছেন, আবার উনি চাচ্ছে কেন? এই কথাটা আপনাদের আলোচনা করা উচিত ছিল। আর এমনি আমি ইসের কথা বলতেছি, আমাদের এখানকার আমাদের যে মডার্না যে কোম্পানিটা ছিল, তারা একটা mRNA ভ্যাকসিন তার জন্য FDA কে আবেদন করছিল। সেটা আমাদের যে হেলথ সেক্রেটারি ক্যানেডি সাহেব ওইটা নাকচ করে দিয়েছেন, কারণ উনি মনে করতেছেন এই mRNA ভ্যাকসিন দিলে বেশি ক্ষতি হবে। তাই এখনো জানি না এই mRNA ফ্লু ভ্যাকসিনটা আদৌ পাশ করবে কিনা এই গভর্নমেন্ট থাকা আমলে। আর যে অনেক এই যে সমস্ত যে ফেডারেল যেটা দেখলাম আর কি, আমাদের যে বাজেটের জন্য আপনি যদি দেখেন নিউজে, পেনসিলভেনিয়াতে কিন্তু 1 in 5 লোকের কোনো ইন্স্যুরেন্স নাই, অর্থাৎ তারা নতুন করে কোনো ইন্স্যুরেন্স কিনতেছে না ইয়ং জেনারেশন। এটার কতটা এফেক্ট হবে, নিউ ইয়র্কেও অনেকে আমি দেখতেছি তারা ইন্স্যুরেন্স পাচ্ছে না, তাদের ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেই হিসাবে কতটা কি এদের তো তখন হসপিটালে, এবং যারা হসপিটালে কাজ করে যারা ডাক্তার, তারা কমপ্লেন করতেছে তাদের এত পেশেন্ট তাদের আসতেছে যে তারা দে ক্যানট হ্যান্ডেল ইট, এবং ইমার্জেন্সি রুমে আসতেছে। অর্থাৎ হসপিটাল তো ফ্রি, দে ক্যানট ডিনাই। তবে আমার এই ভ্যাকসিনও সেল করতে হবে, কত দায়িত্ব আছে আব্বাইয়ের উপর দিবেন। এখন পরের বিষয়ে যান, কি করা? আমাদের যে আমেরিকার কথা, আমাদের যেটা মডার্না ভ্যাকসিন, যেটা ভ্যাকসিনটার সর্বশেষ কি বললেন সাহাব ভাই? যে পদ্ধতিতে ফ্লু ভ্যাকসিনের জন্য আবেদন করছিল মডার্না, সেটা গতকালকে FDA এটা নাকচ করছে যে তারা পারমিশন দিবে না। এখন মডার্না আরো নতুন তথ্য দিয়ে ট্রাই করতেছে যাতে তাদের এই ভ্যাকসিনটা অ্যাপ্রুভ করে। মানে এই mRNA হলে অনেক মনে করতেছে অনেক স্ট্রেন আছে যেটা অনেক কিছু কাভার হবে। আমাদের যে কোভিড ভ্যাকসিন ছিল মডার্নার mRNA, এটাকে ফ্লু ভ্যাকসিন, এটাকে ফ্লু ভ্যাকসিন, এটা ফ্লু ভ্যাকসিন, এটা না কোভিড ভ্যাকসিন। বাট ফ্লু হলো ওই ফ্লুটা যে কমন, সবাই এভরিবডি সাফার, রাইট। সেই হিসাবে তারা ফ্লু ভ্যাকসিনটা mRNA। এটা কিন্তু অনেকটা কম্পিউটারাইজড টাইপের আর কি, যে আপনার শরীরে দেওয়ার পরে এটা শরীরের সাথে আপনার যে জার্ম হবে ওই জার্মের সাথে ফাইট করবে। সো ইটস এ মডার্ন সিস্টেম, মডার্ন ভ্যাকসিন আর কি। এখানে আসলে এই সাহেব যেটা বললেন আর কি, আমি FDA এর এই প্রসিডিউরটা সম্পর্কে, যেহেতু আমি ওষুধের কোম্পানি দীর্ঘদিন কাজ করতেছি, হাউ টু অ্যাপ্রুভ এ মেডিসিন, এই প্রক্রিয়াটা সম্পর্কে আমি জানি। হ্যাঁ, রিজেক্ট করছে মানে যে এটা সারা জীবনের জন্য রিজেক্ট হয়ে গেছে তা না, এটা আবার নতুন করে তাদের কিছু চেঞ্জ করে না। কিন্তু আপনার উপরের লেভেলে যদি আপনার কমিশনার মন্ত্রী যদি এটা বলে, এটা থেকে যাই হোক, আমরা এক কাজ করি, আমরা দুটো জিনিস দেখে আসি, আপনারাও দেখলে মজা পাবেন। একটা হচ্ছে যে বাংলাদেশে কারা কারা মন্ত্রী হতে পারেন এই বিষয়ে একটা রিপোর্ট আছে, এটা আমরা এয়ার করি, আপনারা দেখতে পারবেন, আমাদের দর্শকরা দেখলেও মজা পাবেন। আর 2 নম্বর হচ্ছে যে সজীব জয় যা বলেছেন বিবিসির সাথে, এইটার ভিডিও আছে আমাদের কাছে। এই দুইটি আমরা দেখে প্রোগ্রাম শেষ করব। আমরা একটু যাই, প্রথমে দেখি যে মন্ত্রী কারা হতে পারে। মিডিয়া কিন্তু বাংলাদেশের এই ইলেকশনটাকে মনে হলো ভালো চোখে দেখতেছে। জি, রাইট। আমরা এই রিপোর্টটা দেখি যে কারা মন্ত্রী হতে পারেন, টাইম টেলিভিশন একটা রিপোর্ট, এটা দেখি একটু। এরপরে আমরা জয় সাহেবের যে বিবিসি ইন্টারভিউ তিনি কি বলছেন এটা দেখবো একটু। ভূমিধস বিজয়ের পর নতুন সরকার গঠনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রাথমিকভাবে অভিজ্ঞ ও দক্ষদের নিয়ে আকারে ছোট মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করা তারেক রহমান মন্ত্রিসভায়ও বড় চমক নিয়ে আসছেন। অর্থ এবং পররাষ্ট্র এই 2 মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন নির্বাচিতদের বাইরে থেকে। দেশে বিদেশে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা দক্ষদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে। সরকার গঠনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়েও আলোচনা চলছে। নতুন সংসদের প্রথম অধিবেশনেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। এই পদে আলোচনায় আছেন 2 প্রবীণ ও পরীক্ষিত নেতা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
সম্ভাব্য মন্ত্রিসভার নাম ও মন্ত্রণালয় গণমাধ্যমের হিসেবে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অথবা মন্ত্রিপরিষদের কোনো বড় জায়গায় বিবেচনা করা হতে পারে, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জন্য দায়িত্ব পেতে পারেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অভিজ্ঞ রাজনৈতিক নেতা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা অর্থ মন্ত্রণালয়ের সম্ভাব্য অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। ড রেজা কিবরিয়া সম্ভাব্য অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নাম আসতে পারে। আব্দুল মঈন খান অর্থনীতি সম্পর্কিত অর্থ বিষয়ক দায়িত্বে বিবেচিত হতে পারেন বলে সংবাদে বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ সম্ভাব্য সড়ক পরিবহন কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনায় রয়েছে, অথবা আব্দুল আওয়াল মিন্টু সম্ভাব্য বাণিজ্য মন্ত্রণালয় কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ডাক্তার ওসমান ফারুক অথবা আহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যেতে পারে AZM জাহিদ হোসেনের কাছে। মন্ত্রিসভায় আরও জায়গা পেতে পারেন যারা, তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, ডাক্তার আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ফজলুর রহমান। এছাড়াও আরও কয়েকজনের নাম সংবাদে আলোচনায় রয়েছে। মন্ত্রিসভা গঠনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র থেকে জানা গেছে, চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসেই নির্বাচিত এমপিদের গেজেট হয়ে যাবে। এরপরই তাদের শপথ ও মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হবে। গেজেট তো অলরেডি হয়ে গেছে। জি, তারপরে আমরা দেখি একটু জয় সাহেব কি বলেছেন, একটু দেখি নেই, তারপরে আমরা শেষ করব। Tariq Rahman, well, if he gets elected, I mean, it is a sham election, but yes, if he becomes prime minister, then yes, of course, we will talk to him and deal with him. থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এইখানে একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, এক মিনিট করে যদি বলেন, যে যেখানে শেখ হাসিনা বলছেন যে এটা অবৈধ, এই নির্বাচন অবৈধ, এই সরকার অবৈধ, এদের এই নির্বাচনে অংশ না নেওয়ার জন্য, অন্যদিকে সজীব ওয়াজেদ জয় বলছেন ইফ তারেক রহমান বিকাম দ্য প্রাইম মিনিস্টার দেন ডেফিনেটলি উইল টক। সো এইখানে এই মা এবং ছেলের যে কথা, এই কথার মধ্যে তো বিস্তর ফারাক। ইব্রাহিম খোকন, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? না, আমার অপিনিয়ন হচ্ছে, শুনেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বিষয়টা এখনো গুছিয়ে আনতে পারে না, এটা ট্রমার মধ্যে। তো আপনি নির্বাচন অবৈধ বললে ওই নির্বাচন, এই ট্রমা থেকে তারা উঠে আসতে হবে। এবং এটা কি মানে জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বলতেছেন, তাকে মুখপাত্র কি আওয়ামী লীগ দলীয় ভাবে বলতেছেন না, আমরা ধরে নিচ্ছি। এবং আপনি যেটা বলছেন উনি তো শেখ হাসিনার ছেলে, এবং সবাই আওয়ামী লীগের সবাই, আওয়ামী লীগও এটার তার বিরুদ্ধে কথা বলতেছে না, শেখ হাসিনাও বলতেছেন না, কেউ তো তার বিরুদ্ধে কথা বলছেন না যে না ওনার কথা না, আবার ওনার কথাটা তো অন্য করতেছেন। আপনার এই অনুষ্ঠানেই তো সিদ্দিকুর রহমান সাহেব 2 দিন আগে আসলেন, উনি বললেন যে আমার মা রিটায়ার্ড করবে, মানে উনি একটা সাক্ষাৎকারে বলে নাই যে আমার মা রিটায়ার্ড করবে, উনি রাজনীতিতে নাই। আবার শেখ হাসিনা অন্য কথা বললেন। সুতরাং আওয়ামী লীগের দলীয় লোকজন এখন আর সহ্য জয় গ্রহণ করতেছে না, আনটিল এন্ড আনলেস আমরা জানি এটা দলের মুখপাত্র হয়, তিনি কথা বলতেছেন অথবা দলে তাকে দায়িত্ব দিয়েছে। তবে আমি মনে করি তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটা মানে এখন একটা ইচ্ছা প্রকাশ করছেন। এখন মানে আমারও তো এরকম ইচ্ছা আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার, কিন্তু মানে এই বৈঠক এই কথাবার্তা এটা মানে হাস্যকর কথা। কোন রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি ছাড়া তারেক রহমান কাছে মানে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে তিনি বৈঠকের একটা আকাঙ্ক্ষা প্রকাশ করবেন, এটা খুব একটা রাজনৈতিক ভাবে একটা মানে ভালো দৃষ্টিতে যা বলে আমি মনে করি না। এবারে সিদ্ধান্তটা কি বলবেন আমি জানি না, বাট আমি এইটাকে খুবই রাজনৈতিক ভাবে অপরিপক্ক এবং নির্বাচন সম্বন্ধে তাদের যে কনফ্লিক্টিভ বক্তব্য এইসব ব্যাপারে এবং বিষয় তাদের দলীয় অবস্থানটা গুছিয়ে না আনে এই ধরনের একটা আহ্বান যদি খণ্ডিত ভাবে আমাদের কাছে আসে, আমি পুরো বক্তব্যটাও শুনি নাই, তাইলে এটা রাজনৈতিক ভাবে খুব একটা পরিপক্ক আহ্বান না আজকে। জি,
থ্যাংক ইউ সিদ্ধাংশু গো, আপনাকে যে প্রশ্ন শোনেন, একটু আওয়ামী আগে লীগের বললাম যে যেটা, যে হাসিনা আপার হোস্ট যেখানে অ্যাকসেপ্ট করে নিছে, সেখানে গেস্ট কি করে এটার বিরুদ্ধে যাবে? এইটার কি অ্যান্সার আপনার? ওকে, সো না, আমার- হ্যাঁ? নরেন্দ্র মোদী যেখানে উনি এটা হ্যাঁ। মিট করতে আছেন, নরেন্দ্র মোদী যেখানে অভিনন্দন জানিয়েছেন, সেখানে হ্যাঁ। শেখ হাসিনার কথা তারপরে করে শুনেন, আমি রাজনীতি করা মানুষ আব্বাই। নরেন্দ্র মোদীর চাকরি তো শেখ হাসিনা করেন না, মানে পাকিস্তানের চাকরিও কেউ করে না। শেখ হাসিনা আওয়ামী লীগের একটা রাজনৈতিক বক্তব্য থাকতে হবে, সেটা ওনারা যে আমরা এই নির্বাচন মেনে নিলাম অথবা যা হবার হয়ে গেছে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম, দ্যাট হ্যাজ টু বি এ পলিটিক্যাল স্টেটমেন্ট। রাজনীতির ভাষায় কথা বলতে হবে, রাজনীতির সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা মনে করি। থ্যাংক ইউ। সিদ্ধাংশু গো, শুনি আপনার কথা। বেসিক্যালি এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আপনারা যেটা দেখতেছেন, জয় আস্তে আস্তে আওয়ামী লীগের নেতৃত্ব জয়ের হাতে চলে যাচ্ছে, এবং শেখ হাসিনা নিজেই এটা জয় যা বলতেছে, শেখ হাসিনার তাতে সায় নাই, এ কথা বলার কোনো কারণ নাই। জয় গুড উইলটা শো করতেছে, আমি বসতে রাজি বা বসতে চাই, এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সে বলছে যে আই এম উইলিং টু সিট বাট আই ওয়ান্ট টু সিট, তা কিন্তু বলে না এক নম্বর। এটা সে একটা গুডউইল প্রকাশ করছে, যেটা তার পক্ষে করা উচিত ছিল এবং সেটা করছে। তার মা হলো চারবারের প্রাইম মিনিস্টার, তো কাজেই উনি ওনার অ্যাঙ্গেল থেকে কথা বলতেছে, উনি একেবারে টোটালি আওয়ামী লীগের কর্মীদের দিকে তাকাইয়া এই কথাগুলি বলছে। বাট আমরা যদি আমার দেখেন, আমি যে কথাটা বলছি আগে বলছি বহুবার, এর মধ্যে বহুবার লেখছিও যে আওয়ামী লীগকে সবকিছু নতুন কইরা চিন্তা ভাবনা করতে হবে, এবং আওয়ামী লীগকে 1975 পরে আওয়ামী লীগ কি অবস্থায় ছিল এবং সেখানে কিভাবে উঠে আসছে, নতুন নেতৃত্ব দিয়ে কিন্তু উঠে আসছিল। আওয়ামী লীগকে এখনো তাই করতে হবে আর কি, আওয়ামী লীগকে। এবং এটা শেখ হাসিনাকে বাস্তবতার আলোকে এখন চিন্তা করতে হবে, এবং নেতৃত্ব আসলে তরুণদের হাতে ছেড়ে দিতে হবে। তরুণদের মানে এখন সামনে একমাত্র জয়ই আছে, জয়ের হাতেই ছেড়ে দিতে হবে, লেট হিম রান দি শো। এবং আবার যেটা বলছি যে পুরা নেতৃত্ব যা আছে মোটামুটি মানে তারেক যদি ঠিক মতো চালায়, বেসিক্যালি তা চালাইতে পারে, তাহলে বেসিক্যালি পুরো নেতৃত্ব বাই দিস টাইম সবাই বয়স বেশি থাকবে না আর কি। হ্যাঁ, আরামে থাকলে থাকে অনেক সময় ভালো, আরামে না থাকলে সমস্যা হয়। আওয়ামী লিগেরও নতুন, আপনি বলতেছেন যে জয় হচ্ছে এখন শ্যাডো লিডার অফ দি আওয়ামী লীগ, রাইট? জয় দি শ্যাডো লিডার হিয়ার, তার কথাই কর্মীরা বলে ঠিক করতেছে আর কি। হ্যাঁ, হুঁশিয়ারি শেখ হাসিনা রিটায়ার করতে হয়তো আরো সময় লাগবে, বাট উই উইশ আর গুড লাক অ্যালং উইথ সজীব ওয়াদের জয়। থ্যাংক ইউ। মিয়ামত আফজাল, এনি কমেন্ট অন ইট? এক মিনিট। আমি যেটা বলতে চাচ্ছি যে চৌধুরী ভাইয়ের কথাবার্তায় আমার মনে হচ্ছে যে নৈরাশ্যবাদী একটা দলও থাকা দরকার এবং তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকা দরকার আমার মনে হয়। তারপরে আসি যে আপনার ওই শেখ হাসিনা এবং জয়ের প্রশ্নে আমার মনে হয় তারা মা ছেলের ভিতরে কথাবার্তার ভিতরে কোনো কনসিস্টেন্সি নাই। বিভিন্ন এক সময় শেখ হাসিনাকে এক কথা বলেন এবং জয় আরেক কথা বলেন। তো এতে আমার মনে হয় মা শেখ হাসিনার এবং জয়ের ভিতরে যে কোঅর্ডিনেশনটা দরকার ওইভাবে কথা বলা হচ্ছে না। আর তারেক রহমানের সাথে উনি কথা বলতে চাই, এই প্রসঙ্গে আমি বলতে চাই যে নির্বাচনের আগেই তারেক রহমান বলেছিলেন যে শেখ হাসিনার ছেলেমেয়েরা যদি দেশের জনগণ চায় তাহলে তারা পলিটিক্সে আসতে পারে। তাইলে এই যে উনি তো নির্বাচনের আগেই এই কথাটা বলছেন, এখন যদি উনি শেখ হাসিনার ছেলে মেয়েদেরকে যদি পলিটিক্সের সুযোগ দেন তাহলে উনি বলবেন যে যেহেতু আমার এই কথা বলার পরেও জনগণ আমাকে নির্বাচিত করেছে, সো তাদের ছেলে মেয়ে পলিটিক্সে আসতে পারে, আমি সিদ্ধান্ত দিলাম, তো তারা আসতে পারে। এবং এর থেকেই আমার মনে হয় জয় এই আশাবাদ উনার ভিতরে আসছে যে মেবি তারেক রহমান গোনা টক টু মি। তো আমার মনে হয় ভবিষ্যতে আমরা
আমরা অবাক হব না যে জয় এবং তারেক রহমানের ভিতরে যে কোনো ডায়লগ হবে না, আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাহাব ভাই, এনি কমেন্ট? খুব সংক্ষেপে 1 মিনিট। সবাইকে ধন্যবাদ যারা ইলেক্টেড হয়েছে। আমরা আশা করি বাংলাদেশে নিজেরা আর কোনো গন্ডগোল করবে না। যেন ইলেকশন আবার যদি 5 বছর পরে আবার ইলেকশন হয়, আবার এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার কি নিয়ে আবার গন্ডগোল, সেটা কেউ চায় না। আর আর যাতে ঘুষ দেওয়াটা বন্ধ হয়, সেটাই সবাই কিন্তু চায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ জনাব শীতাংশু গুহ, আমাদের উস্তাদ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ জনাব মিয়ামদ আফজাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।